হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। উফ শিট। আশা করি সবাই খুব ভালো আছো, পড়াশোনা করছো, সুস্থ আছো এবং আমাদের সাথে আছো। এইচএসসি 2026 যারা আছো, নিশ্চয়ই অনেক টেনশনে আছো, কারণ রুটিন দিয়ে দিয়েছে। আর মাত্র হাতে হাতে গোনা কয়েকদিন আছে। পড়াশোনার কি অবস্থা সবার? এইচএসসির যেহেতু রুটিন দিয়ে দিয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের মেন্টর নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠনের দুইটা পেপারেরই অনেকগুলো ইম্পর্টেন্ট সাজেশন। কেন নিয়ে এসেছি এই সাজেশনগুলো? লাস্ট মোমেন্টে তোমরা কিভাবে পড়াশোনা করো, নর্মালি আমাদের কোনো বোর্ড এক্সাম অথবা অন্য কোনো ইম্পর্টেন্ট এক্সামের আগে আমাদের কিন্তু কখনোই পুরো বইটা একদম ইম্পর্টেন্স দিয়ে পড়া যায় না। একমাত্র সেগুলোই পড়া উচিত যেগুলো আমাদের ওই এক্সামটার জন্য, বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট যেটাই হোক, ওইটার জন্য যেগুলো সিলেক্টিভলি ইম্পর্টেন্ট থাকে। তো যারা এই কম সময়টাতে হাতে এই অল্প কিছু সময়টাকে একদম প্রোডাক্টিভলি ইউজ করতে পারবে, তারাই ডেফিনেটলি অন্যদের থেকে আগিয়ে থাকবে। এজন্যে আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য দুইটা সাবজেক্টের, হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের দুইটা পেপারেরই সবগুলো সাজেশন নিয়ে এসেছি। আমি বলে দিব কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, কোনটা থেকে কি ধরনের এমসিকিউ আসবে, সিকিউ আসবে, কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, সবকিছু ডিটেলসে বলে দিব। তো মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করতে হলে এখনই জয়েন হয়ে যাও, বন্ধুদের মেনশন দিয়ে দাও এবং আমাকে জানাও আমার ভয়েস কি ক্লিয়ার কিনা। আচ্ছা, আজকে কাদের খেলা? আজকে পর্তুগাল এবং উজবেকিস্তানের খেলা। কারা কারা পর্তুগাল সাপোর্টার আছো? আমি কিন্তু পর্তুগালের জার্সি পরে আছি। কমেন্টে জানাও কারা কারা পর্তুগাল সাপোর্টার বা উজবেকিস্তান সাপোর্টার। আচ্ছা, আমি একটা প্রেডিকশন করে দেই। আমার কাছে মনে হচ্ছে আজকে পর্তুগাল 3টা গোল দিবে। শুধু কি খেলা দেখলেই হবে? যারাই খেলা দেখছো ভালো কথা, ওয়ার্ল্ড কাপ অনেক ইম্পর্টেন্ট, সবার খুব ভালো লাগে, পুরো পৃথিবীর সবাই দেখে, কিন্তু পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ সামনে এইচএসসি, সেটার জন্যও তো পড়াশোনা করা লাগবে। তো আজকে খেলার পাশাপাশি যাতে আমার পড়াশোনাটাও খুব ভালোভাবে এগিয়ে যায়, আজকে ক্লাসটা আমার সাথে ফ্লোতে দেখতে থাকো। আশা করি আমরা ভালো কিছু নিয়ে এই ক্লাস থেকে যেতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে পড়বো। প্রথম চ্যাপ্টারই আছে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আমি এক্সট্রা কি পড়বো? আমরা জানি এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট হয়, কি আসে না আসে। দেখো, আমি বলেছিলাম কত পার্সেন্ট কোনটা ইম্পর্টেন্ট, কি আসবে না আসবে, আমি সবকিছু বলেছিলাম এবং সেখানে এইভাবে হচ্ছে দেওয়া আছে, আমি যেভাবে বলেছি। এই যে দেখো, অতিরিক্ত গুরুত্বপূর্ণ দেওয়া আছে 90% যে টপিকগুলো। এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট আসতে পারে, হিসাব বিজ্ঞানের থিওরিগুলো যেগুলো, যেমন সমীকরণ, ম্যাথমেটিক্যাল কি আসতে পারে, যে সমীকরণটা প্রুফ করো, বলতে পারে যে প্রমাণ করো, প্রমাণ করো এ ইকুয়াল টু এল প্লাস ওই, এভাবে বলতে পারে, অথবা বলতে পারে যে হিসাব সমীকরণ প্রস্তুত করো। ম্যাথমেটিক্যাল এগুলো আসতে পারে, এই যে দেখো হিসাব সমীকরণ, হিসাব সমীকরণের গাণিতিক সমস্যা, এটার কথাই আমি বলছিলাম এতক্ষণ। তারপরে দেখো 80% ইম্পর্টেন্ট যেগুলো, লেনদেন, আন্তন, অনগদ, অদৃশ্য লেনদেন। একটা অদৃশ্য লেনদেনের নাম বলতে পারো তোমরা? খুবই ইম্পর্টেন্ট একটা অদৃশ্য লেনদেনের নাম হচ্ছে অবচয়। আমরা নেক্সট এটা নিয়ে কথা বলবো, এটার যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে। এগুলো সবগুলো থিওরি এবং এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তো ওইগুলো আমাদের সেইভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তারপর আছে বিপরীত হিসাব, অ্যাকাউন্টিং বডিজ, অর্গানাইজেশনস অ্যান্ড ডিগ্রিজ। এগুলো সবগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন, এগুলো আমাদের বই থেকে মার্ক করে করে পড়তে হবে। আমি জানি আমার বাচ্চারা আগে থেকেই পড়ে এসেছে, এখন এগুলো আর বেশি এত বেশি প্রেশার নিতে হবে না। যারা না পড়নি, জাস্ট একটু চোখ বুলিয়ে দেখলেই হবে, কোনো না কোনো বোর্ডে এগুলো থেকে একটা না একটা এমসিকিউ চলে এসেছে। এগুলো অবশ্যই ম্যাথমেটিক্স এর জন্য ইম্পর্টেন্ট নয়। লেনদেনের লিপিবদ্ধকরণ এবং হিসাবের শ্রেণী বিভাগ, এগুলো একটা সিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয়, খুব হাইলি ইম্পর্টেন্ট না, বলাই আছে 50% ইম্পর্টেন্ট আর 70% ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার নিয়ে আর কিছু জানার থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও। এই চ্যাপ্টারটা একদম বেসিক একটা চ্যাপ্টার এবং
আমরা এটা যত ক্লিয়ারলি পড়তে পারবো সামনের চ্যাপ্টারগুলো আমাদের পড়া আরো বেশি ইজি হয়ে যায়। এই চ্যাপ্টারটা এইচএসসির জন্য এত বেশি ইম্পর্টেন্স দিতে হবে না। যেগুলো বললাম এই যে এগুলো হিসাব সমীকরণের গাণিতিক সমস্যা, হিসাব সমীকরণ, এগুলো এমসিকিউর জন্য পড়লেই হয়ে যাবে, এনাফ। তারপরে হচ্ছে হিসাবের বইসমূহ। এই চ্যাপ্টারটাতে কি কি ইম্পর্টেন্ট, 90% ইম্পর্টেন্টই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, বাট্টা সংক্রান্ত তথ্য। আচ্ছা, 2/10 নেট 30, এই টার্মটার মানে কি? এইরকম সব টার্মগুলোই কিন্তু বাট্টা সংক্রান্ত এমসিকিউ বা সিকিউ যেগুলোতেই হয় আসুক। বাট্টা সংক্রান্ত যে তথ্যগুলো এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ম্যাথ নয়, সবগুলো ম্যাথেরই একটা না একটা লেনদেনের মধ্যে দিয়ে দেয়। এখানে বলা হচ্ছে যদি যেদিন তুমি একটি লেনদেন করেছো, ধরো তুমি আমার থেকে একটি পণ্য কিনে নিয়ে গিয়েছো, আজকে কত তারিখ, আজকে 23 তারিখ, আজকে কিনে নিয়ে গিয়েছো এবং তুমি বলছো যে আমি টাকাটা কিছুদিন পরে দিব। তখন আমি বললাম যে আচ্ছা টাকা কিছুদিন পরে দিবা, তাহলে আমি তোমাকে একটা কারবারি বাট্টা বা একটা টার্ম দিয়ে দিই। তখন আমি বলছি আজকে থেকে, আজকে যেহেতু কিনেছো, কালকে থেকে শুরু করে নেক্সট 10 দিনের মধ্যে যদি তুমি আমাকে টাকাটা ব্যাক দাও, তাহলে আমি তোমাকে 2% ছাড় দিব আমি, অর্থাৎ তুমি যে টাকাটা তার 2% কম আমাকে দিতে পারবে। আদারওয়াইজ যদি এটা নাও দাও, টোটাল 30 দিনের মধ্যে আমাকে ব্যাক করতে হবে। এখানে একটা কথা হচ্ছে, অনেক সময় কিন্তু বলে দেয় তারিখ দিয়ে, যেমন আমি বলেছি আজকে 23 তারিখ তুমি লেনদেন করেছো, এবং বলা হবে যে তাহলে নেক্সট কত দিনের মধ্যে পরিশোধ করলে বাট্টা পাবে। তখন আমরা কি বলবো, পরের মাসের 24 তারিখের মধ্যে হচ্ছে টাকাটা ব্যাক দিতে হবে। তো এগুলো এমসিকিউর জন্য হচ্ছে আসে এরকম ভাবে। তারপরে জাবেদা তো আমরা জানি, বেসিক থেকে একদম ইন্টারমিডিয়েট লেভেলের কঠিন সহজ সকল ধরনের জাবেদা আসে, বাট এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাট্টা রিলেটেড জাবেদাগুলোই বেশি আসে এই চ্যাপ্টার থেকে। আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়ে এসেছি সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাথ খুবই কম আসে, সিকিউ এমসিকিউ অনেক বেশি আসে। ওই চ্যাপ্টারটা কিন্তু কম্বাইন্ড অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে আসে। যারা আমরা প্রশ্ন ব্যাংক সলভ করেছি, অন্যান্য বোর্ডের ম্যাথ দেখেছি বা প্রশ্নগুলো দেখেছি, আমরা জানি। তারপরে খতিয়ান, হিসাব চক্র, এগুলো আমরা পরবর্তীতে পড়বো, বাট এই চ্যাপ্টারের জন্য এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আরেকটু মার্ক করে দিই। অতি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টই হচ্ছে এই জাবেদা, দুতরফা দাখিলা পদ্ধতি। এটা হচ্ছে একটা থিওরি রিলেটেড টপিক, তেমন কিছুই নেই। ইম্পর্টেন্টই হচ্ছে জাবেদা এবং বাট্টা সংক্রান্ত তথ্যগুলো, এগুলো। তারপরে নগদান বই আছে, মূল্য সংযোজন কর, এই লেভেলে আসে না বা তেমন কোনো ইম্পর্টেন্টও নয়। ব্যাংক সমন্বয় বিবরণী, কারা কারা ব্যাংক সমন্বয় বিবরণী ভয় পেতে বা এখন খুব ভালো পারো আমাকে জানাও তো। ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা বাদে দেওয়া যাবে না। তোমরা পড়েছো, এতদিন পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই জানো, আমার থেকে আরো ভালো জানবে তোমরা। এই চ্যাপ্টার থেকে একটা না একটা সৃজনশীল, অনেক সময় 2টা সৃজনশীলও দিয়ে দেয়। তো এই চ্যাপ্টারটা আমরা স্কিপই করতে পারবো না, এবং খুবই ইজি, খুবই একদম সহজ একটা চ্যাপ্টার। আমরা কয়েকটি লেনদেন সম্পর্কে জানবো, আমরা জানবো যে এটা কি নগদান বইয়ের আন্ডারে যাবে নাকি এটা ব্যাংকের আন্ডারে যাবে, ব্যাংক বিবরণী আন্ডারে যাবে। সেগুলো জানলে আমরা ইজিলি একদম ম্যাথ করে ফেলতে পারবো। ব্যাংক সমন্বয় বিবরণীর গাণিতিক সমস্যা মাত্র আমি যেগুলো বললাম, ব্যাংক বিবরণী আন্ডারে যাবে কোনটা, নগদান বইয়ের আন্ডারে যাবে কোনটা, সেগুলো জানতে পারলে যোগ বিয়োগ করলে একদম ইজি একটা অ্যান্সার চলে আসে। শুধু তো আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন বিবরণীর আন্ডারে যাবে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের বিবেচ্য বিষয়সমূহ, মাত্র যে বললাম কোনটা কোনটার আন্ডারে যাবে, কোন বইয়ের আন্ডারে যাবে। তারপরে নগদান বই কে প্রস্তুত করে, আমানতকারী। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক নিজে। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, আমানতকারী। এই ছোট ছোট যে ইনফরমেশন গুলো সেগুলো আমাদের জানতে হবে। তারপর যে ব্যাংক সমন্বয় বিবরণীর মৌলিক ধারণা, আমি মাত্র যেগুলো বললাম এগুলো খুব 80% ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য চলে আসে। ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম অনেক বছরেও কোনো না কোনো বোর্ডে আসেনি। ইনকেস যদি তোমরা কোনো না কোনো বোর্ডে যদি আনলাকি হয়ে যাও তখন চলে আসে, আসে না দেখে যাও, মানে শুধু দেখে যাও যে কোনটা কোন টার্মসে বলা হয়, ডেবিট মেমোরেন্ডাম কখন প্রস্তুত করা হয়, ক্রেডিট কখন প্রস্তুত করা হয়, এগুলো। ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত জাবেদা দাখিলা অনেক সময় গতে দিয়ে দেয়, খতে বিবরণী প্রস্তুত করতে বলে গতে এটা দিয়ে দেয়, তখন আমরা খুব ইজিলি তৈরি করতে পারি। এবং আমাদের এক্ষেত্রে এটাও জানতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণীর যে জাবেদাগুলো, কোনটা জাবেদা দেওয়া যাবে এবং কোনগুলো দেওয়া যাবে না, সেগুলো আমাদের জানতে হবে।
আমি যেগুলো বলছি এগুলি এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কতে বলে দেয় যে যোগ করে দাও ব্যাংক হিসাবের আন্ডারে কোনটা যাবে, বা এমন ছোট একটা ম্যাথ দিয়ে দেয়। খতে হচ্ছে ব্যাংক সমনের বিবরণী প্রস্তুত করতে বলে দেয়, এবং গতে জাবেদা করতে বলে দেয়। বা অনেক সময় বলে দেয় যে ব্যাংক হিসাবের প্রেক্ষিতে একটা তৈরি করো ব্যাংক বইয়ের হিসাবে, বা আমানতকারীর হিসাবে একটা তৈরি করো। এগুলো আমাদের জানতে হবে। এই চ্যাপ্টার থেকে এগুলো সবচেয়ে বেশি আসে। এমসিকিউ ছোট ছোট থিওরি আসে, এমসিকিউ হচ্ছে এটাই আসে। আচ্ছা, আমাদের যে নতুন সংস্করণের বইগুলো বাজারে কিন্তু অলরেডি চলে এসেছে। এখন এতক্ষণ যাবত যে আমি চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলছি, সবগুলো কিন্তু এই বইয়েরই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠা থেকে ইনক্লুড করা হয়েছে। তো অলরেডি আই গেস ফার্স্ট গ্ল্যান্সেই তোমরা বুঝতে পারছো যে বইটা কত গুছানোভাবে প্রস্তুত করা হতে পারে। বাকি বইগুলো পড়লে, বাকি পৃষ্ঠাগুলো পড়লে সবকিছু একদম ক্লিয়ার একটা আইডিয়া পাবে। এবং আমি সত্যিই বলবো যে বাজারে গিয়ে বইগুলো কিনে তোমাদের পড়া উচিত। তাহলে প্রিপারেশন অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। তারপরে রেওয়ামিল, এটা নিয়ে আমি আর কত বলবো। রেওয়ামিল কত সহজ এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমরা সবসময় কি করি, আমাদের ক বিভাগে তো দুইটা আর্থিক বিবরণী আসে। খ বিভাগে প্রথমেই আসে আমাদের হিসাব সমীকরণ বা হিসাবের জাবেদা, এগুলো নিয়ে একটা সৃজনশীল আসে। এগুলো নিয়ে 2-3টা সৃজনশীল আসে, নগদান বই থেকে আসে। সবার শেষে 7 নাম্বার বা 6 নাম্বার কোনো একটা নাম্বারে অলওয়েজ রেওয়ামিল চলে আসে। এই আমি নাম্বারও মনে রাখতে পারছি, কারণ আমি নিজেও যখন এইচএসসি দিতাম তখন আমি সবার আগে খ বিভাগ ধরে রেওয়ামিল দিয়ে ফেলতাম। যদি রেওয়ামিল নাও দিতাম, সবার আগেই আমি হচ্ছে হিসাব সমীকরণের যে ম্যাথটা সেটা দিতাম। অনেক সময় আমার হতো কি, আমি হচ্ছে যখন হিসাব সমীকরণটা প্রস্তুত করতাম তখন আমি লাস্টে গিয়ে সবকিছু ঠিকভাবে এন্ট্রি করলেও নিচের যোগফলটা হচ্ছে দুই পাশে মিলতো না, বা হয়তো নার্ভাসনেসের কারণে যোগে ভুল হতো। তখন আমি কি করতাম যে আচ্ছা এখানে যুগটা রেখে তারপরে আমি আস্তে আস্তে সৃজনশীল দিতাম। 3 বা 4 নাম্বার বা সেকেন্ড সৃজনশীলে আমি অলওয়েজ রেওয়ামিল দিয়ে ফেলতাম। এতে কি হতো, আমি একটা কনফিডেন্স পেতাম। আমরা কিন্তু জানি রেওয়ামিলের যে সৃজনশীল গুলো অনেক বেশি ইজি হয়। প্রথমেই দিয়ে দেয় একটা ছোট একটা যোগের হিসাব দিয়ে দেয়, বা বলে দেয় যে এটা কোনটা বলা হয় যে কোনটা মুনাফা জাতীয় ব্যয়, কোনটা মূলধন জাতীয় ব্যয়, এগুলো যোগ করো বা এগুলোর ফলাফল কত, এরকম খুব বেসিক একটা দিয়ে দেয়। খতে রেওয়ামিল কি বা রেওয়ামিল প্রস্তুত করো 2016 সালে বা 2017 সালে রেওয়ামিল প্রস্তুত করো, এটা বলে দেয়। এবং গতে হচ্ছে এই সংক্রান্ত একটা ইজি সৃজনশীল দিয়ে দেয় বা ইজি একটা পার্ট দিয়ে দেয়। এই জন্য আমি অলওয়েজ এটা দিয়ে নিতাম আগে, যাতে আমার কনফিডেন্সটা বুস্ট হতো এবং আমি জানতাম আচ্ছা আমার কনফার্ম 10 নাম্বার এখানে আছে। তোমরাও কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে রেওয়ামিলের যে সীমাবদ্ধতা বলছে, আমরা কিন্তু জানি দুই ধরনের সীমাবদ্ধতা আছে, বা ভুলগুলোকে সীমাবদ্ধতা বলছে। ভুলগুলো কি, করণিক ভুল এবং নীতিগত ভুল। করণিক ভুলের আন্ডারে আরো 4টা ভুল আছে, সেগুলো আমাদের দেখতে হবে। অনেক সময় বলে দেয় ধরো কোনো একটা জাবেদা দিয়ে দিল, বা নিচে রেওয়ামিল দিয়ে নিচে সমন্বয় লিখে দেওয়া থাকে যে এই ভুলগুলো করেছে এবং এই পার্টের জন্য শুধু কয়ের জন্য এই পার্টটা দেওয়া হয়, সমন্বয় পার্টটা। তো সেই ভুলগুলো আমাদের জানতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, গাণিতিক সমস্যা, এটা তো আসবে, আমি মাত্রই বললাম। আচ্ছা, তোমরা এই ভুলটা কি কেউ করো যে 2016 সালের বা 2026 সালের 31 ডিসেম্বর 31 ডিসেম্বর তারিখের জন্য এখানে বলো তো ভুল আছে কিনা? এখানে কিন্তু একটা ভুল আছে। আমরা রেওয়ামিল অলওয়েজ একটা হিসাব কালের শেষে করি। এজন্য আমরা যারা লিখছি যে 31 ডিসেম্বর তারিখে প্রস্তুত করছি, আমরা কিন্তু ওই তারিখে প্রস্তুত করছি না, ওই হিসাব কালটার শেষে প্রস্তুত করছি। তো যারা তারিখে লিখবে তাদের ভুল হবে, তারা লিখতে হবে ডিসেম্বর তারিখের ডিসেম্বরের শেষ তারিখে এরকম ভাবে লিখতে হবে, যাতে বোঝা যায় যে আমি ওই দিনের জন্য না, পুরো হিসাবকালটা শেষে গিয়ে আমি প্রস্তুত করছি। এই ভুলটা আমি নিজে এইচএসসি লেভেলে একবার করেছিলাম। তারপর আমার মার্কস যখন কাটা গেছে, আমরা অনেকেই ভাবে আচ্ছা এটা লেখাতে কিছুই ভুল হবে না। না, এটাতেও নাম্বার থাকে, 1 নাম্বার থাকে এটাতে। তো যারা এই উপরের হেডিংটাতে ভুল করবে তাদের 1 নাম্বার এখানেই চলে যাবে। একটু কশিয়াস থেকে আমাদের সৃজনশীল গুলো লিখতে হবে। তারপরে যাই,
80% ইম্পর্টেন্টের মধ্যে পড়ে হচ্ছে সংশোধনী দাখিলা। খুব বেশি আসে না, বা আসলে হচ্ছে ইজি আসে, যেমন বলে দিবে যে একটি মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এটা কোন ধরনের ভুল বক্স করে লিখে দিতে বলবে, বা এটা বলবে যে সংশোধন করো, বা বলবে যে 260 টাকা করিমের কাছ থেকে পেয়েছি, রহিম এটাকে লিপিবদ্ধ করেছে 620 টাকায়। এটা কোন ধরনের ভুল এবং এটাকে সংশোধন করো। এই ধরনের ভুলগুলোই বেসিক্যালি আসে। তারপরে সংশোধনী দাখিলার গাণিতিক সমস্যা, ওই যে সংশোধন করো যে কথাটা বলা হয়েছে সেটাই হচ্ছে গাণিতিক সমস্যার মধ্যে দেখানো হয়। এবং এরকম সৃজনশীলগুলো যখন আসে সংশোধনীমূলক, তখন আমরা কি করব, সবার আগে এই সংশোধনটা আমরা করব। যেই পার্টি সংশোধনটা লেখা থাকবে বা যেই পার্টি সংশোধনের ম্যাথটা থাকবে, সংশোধনটা আগে করব, তারপর সেই ডিজিটটা নিয়ে আমরা রেওয়ামিলে বসাবো। কারণ আমাদের কিন্তু রেওয়ামিলটা সংশোধনী রেওয়ামিল প্রস্তুত করতে হয়। যখন সংশোধনীর দাখিলা চলে আসে তখন আমাদের সংশোধনী রেওয়ামিল প্রস্তুত করতে হয়। হেডিং রেওয়ামিলই থাকে, বাট আমাদের কাজগুলোও সংশোধনীমূলক করতে হয়। তখন আমরা আগে সংশোধনী জাবেদা করে নিব, তারপর গিয়ে যদি বলা থাকে করতে, আর যদি না বলা থাকে প্রথমে একটা চার্ট করে নিব, সবগুলো হিসাবের নাম বসাবো, এই যে এইভাবে রেওয়ামিলের যে চার্ট, এভাবে চার্টটা বানাবো, ডেবিট ক্রেডিট এগুলো বানাবো। তারপর আমরা কি করব, আমার এখানে জায়গা নেই, তোমাদের জায়গা থাকলে এখানে করবে অথবা পরবর্তী পৃষ্ঠাতে গিয়ে করবে। এটা অবশ্যই করবে, অনেকে এটা করো না, অনেকে হয়তোবা শিখোনি বা তোমাকে কেউ বলেনি। তোমরা যখন এই ধরনের ম্যাথগুলো করা হবে বা যখন সংশোধনী রেওয়ামিল আসবে, পরবর্তী পৃষ্ঠাতে বা এই রেওয়ামিলটার ছকের নিচেই নোট লিখে প্রত্যেকটা সংশোধনীর হিসাবটা করে দিবে। এতে কি হয়, টিচারের ফোকাসে পড়ে যে তুমি আরেকজনের কাছ থেকে দেখে চুরি করে করছো না। এইচএসসি তে যদিও এটা করা টাফ, এখন আরো যে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে তোমরা এখন আরো পারবে না, বাট স্টিল আমি বলে দিচ্ছি সেফটি পারপাসের জন্য যে এরকম ভাবে ম্যাথগুলো করে নেবে, অবশ্যই করবে। একটু সময় বেশি লাগবে, সময় লাগুক, আমার নাম্বারটা কনফার্ম করা হচ্ছে বেশি জরুরি। ম্যাথ প্রত্যেকটার অ্যান্সার ধরো 10,000, একটু ছোট সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে নিবে যে এটার জন্য এরকম কাজ করছি, বা এরকমের জন্য এই এই হিসাবের জন্য এটার সাথে এটা যোগ হচ্ছে, এরকম ছোট্ট একটা লাইন লিখে তারপরে হিসাব করে ফলাফলটা এখানে ধরো 20,000 হবে। এবং এখানে যে হিসাব সমীকরণ, ধরো হিসাব নামটা হচ্ছে নগদ, এটার সাথে আমার যত অ্যামাউন্ট আছে তার সাথে আরো যোগ হবে। ধরো অ্যামাউন্ট দেওয়া আছে 1 লক্ষ, 1 লক্ষর সাথে এই যে যোগ করে আরো 20,000 লিখে দেব। এভাবে লিখে তারপরে এখানে আমরা হচ্ছে সরাসরি 1,20,000 লিখে দিব। এতে কি হয়, টিচার বুঝতে পারে যে আচ্ছা তুমি পড়াশোনা করেছো, তুমি জানো কোনটা কোন নিয়ম ফলো করে কোন কন্ডিশন মনে ফলো করে লিখতে হবে। তুমি টিচারকে বুঝাচ্ছ যে তোমার নলেজটা অ্যাকচুয়ালি অন্যরকম। এতে অনেক সময় কেন হয়, তুমি ছোট কোনো ভুল করলেও টিচার ওইটা হচ্ছে লেট গো করে দেয় যে আচ্ছা ওর তো অলরেডি নলেজে আছে, এক্সামের টেনশনে হয়তো ভুলটা করে ফেলেছে। এই জন্য এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো জানা জরুরি। বুঝতে পেরেছি রেওয়ামিল থেকে কোন কোন ধরনের হিসাবগুলো আসতে পারে, কোন কোন ধরনের ম্যাথগুলো আসতে পারে। এমসিকিউ আমি বলে দিলাম, যে ভুলগুলোর কথা বলা হয়েছে আবার মার্ক করে দেই। এই যে এটা এমসিকিউ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। সংশোধনীগুলো খুব কম এমসিকিউতে আসে, আসলে হচ্ছে খুব ছোট ছোট আসে। তো ওইটা দেখে আমরা ম্যাথ করলে ওইটা বুঝতে পারবো। হিসাব বিজ্ঞানের জিনিসগুলো কি আমরা সবাই জানি, আমরা যারা সিকিউ প্র্যাকটিস করি তারা কিন্তু ইজিলি এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে ফেলছি। বাট আমাদের পাশাপাশি থিওরিটাও কিন্তু পড়তে হতো, পড়লে কিন্তু আমাদের অন্যান্য এমসিকিউ যেগুলো সিকিউতে আসে না এগুলো সলভ করা যায়। হিসাব বিজ্ঞানের নীতিমালা, যারা আমার এইচএসসির যে ক্লাসগুলো প্রিপারেশনের অ্যাডভান্স প্রিপারেশনের যে ক্লাসগুলো করেছো তারা কিন্তু জানো আমি নীতিমালা চ্যাপ্টারটাকে কতটুকু ইম্পর্টেন্স দিয়েছি। ফার্দার লাইফে এগুলো নিয়ে আলাদা কোর্স থাকবে তোমার, এই কোর্স বলতে বিবিএ তে কোর্স থাকে আলাদা, এগুলো নিয়ে আলাদা একটা সাবজেক্ট থাকে বলতে গেলে। তাই এখন প্রিপারেশন নাও, অ্যাডমিশনের সময় অনেক বেশি ইম্পর্টেন্ট হয় এই চ্যাপ্টারগুলো। আমরা দেখিনি এই চ্যাপ্টার থেকে কিন্তু সৃজনশীল কিছুই আসে না, এই চ্যাপ্টার পুরোটা এমসিকিউর জন্য। আচ্ছা আমি স্টার মার্ক করে দিই, পুরোটাই হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এমসিকিউর জন্য, এখন পড়ে রাখলে বা এখন প্রিপারেশন নিয়ে রাখলে অ্যাডমিশনে গিয়েও লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটাতে আরো কি কি ইম্পর্টেন্স আছে আমরা দেখি। 90% ইম্পর্টেন্টই হচ্ছে হিসাব বিজ্ঞানের যে পরিচালন নির্দেশনা বলি, অনুমান বা ধারণা। আমরা অনুমান বা ধারণা
এগুলো আমি ক্লাসে করিয়েছি, তোমরা বইয়ে দেখো যে অনুমানগুলো স্বীকৃতি নীতি আছে, ব্যস্বীকৃতি নীতি আছে, বাস্তবনিষ্ঠতা, আরো অনেকগুলো টার্মস আছে। এগুলো এর মধ্যে সবকিছু দেখতে হবে, অনুমান, ধারণা, নীতি, সীমাবদ্ধতা। এই চ্যাপ্টারে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের দেখতে হবে। আমি একটা স্টার্ট দিয়ে দিই এটাতে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে তারপর হিসাব বিজ্ঞান। আচ্ছা, হিসাব বিজ্ঞান তথ্যের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য সমূহ কি? দুই ধরনের বৈশিষ্ট্য থাকে, অথবা চার ধরনের বৈশিষ্ট্য থাকে। রেলিভেন্স, ম্যাটেরিয়ালিটি, বস্তুনিষ্ঠতা, যেগুলো আমরা বলছি। এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এত বেশি হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে এইচএসসি তে পড়া লাগবে না, এখন হাতে সময় কম। পড়লে আগে থেকেই পড়ে আসা উচিত ছিল, এখন আর দরকার নেই, সময় কম। আমরা পড়লে এগুলো অ্যাডমিশনে গিয়ে আবার ফার্দার যখন ক্লাস করব তখন পড়বো। এমসিকিউর জন্য জাস্ট দেখে যেতে পারো, খুব বেশি এটা থেকে, এই টপিকটা থেকে আসে না, নীতিগুলো থেকে আসে অনেক বেশি। আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য, তারপরে আর্থিক বিবরণী সমূহের উপাদান। আর্থিক প্রতিবেদনগুলোর উদ্দেশ্য বলতে বুঝিয়েছে এখানে যে আমি বিশদের বিবরণী কেন প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করি, নগদ প্রবাহ বিবরণী কেন প্রস্তুত করি, মালিকানা সত্ত্ব বিবরণী কেন প্রস্তুত করি, এগুলো বলা হয়েছে। এগুলোর উদ্দেশ্যগুলো আমরা জানি, কোনটা কোন পারপাসে করা হয়। বিশদায় বিবরণী হচ্ছে নিটাই জানার জন্য প্রস্তুত করা হয়। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে ব্যবসার আর্থিক ফলাফল জানার জন্য, আর্থিক অবস্থা জানার জন্য প্রস্তুত করা হয়। তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে নিট মালিকানার পরিমাণ জানার জন্য প্রস্তুত করা হয়। নগদ প্রবাহ বিবরণী হচ্ছে নগদের আগমন বা বহির্গমন বা নগদ প্রবাহ এবং নিট নগদের পরিমাণ জানার জন্য প্রস্তুত করা হয়। এগুলো জানা থাকলে আমাদের প্রত্যেকটা সৃজনশীল যে আমরা কেন করছি, সৃজনশীলগুলো আমরা করলেই কিন্তু বুঝতে পারবো যে কোন সৃজনশীল বা কোন বিবরণীতে কোন উপাদানগুলো যাচ্ছে। তো এটা নিয়ে আলাদাভাবে কথা বলার কিছু নেই, আমরা সৃজনশীল যখন করব তখনই বুঝতে পারবো, যখন করেছি তখনই আমরা জানি। আর্থিক অবস্থা বিবরণীতে হিসাব বিজ্ঞানের ধারণা, নীতি, সীমাবদ্ধতার প্রয়োগ আসে না, একদমই আসে না। এই জন্যই জেনে রাখা জরুরি, বাট আসে না একদমই। তারপর প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। এই চ্যাপ্টারটা অনেক ভয়ের একটা চ্যাপ্টার, আমি জানি। ভয় লাগতো আমার নিজেরও। আমার যখন ভয় লাগতো, এই ভয়ের মধ্যেই একবার এক ফ্রেন্ড আমার কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে সে আমাকে টাকাটা ব্যাক দিবে। এর মধ্যে এই কিছুদিনের মধ্যে সে আমার থেকে টাকা নিয়ে, এই টাকা দিয়ে ওর বয়ফ্রেন্ডের জন্য জার্সি কিনে ওকে দিয়ে এসে পড়েছে। আমাকে কিন্তু জার্সিটা দেয়নি, আমি কিন্তু দুই দিক থেকেই মারা খেলাম। এখন কি হলো, আমার টাকাও গেল, আমার ওর উপর বিশ্বাসটাও চলে গেল যে ইন ফিউচার আমি ওকে আর টাকা দিব না। তোমরা কিন্তু এমন করো না, তোমরা কিন্তু কারোর ফ্রেন্ডের টাকা নিয়ে আরেকজনকে দিয়ে ফেলো না। বন্ধুত্বের মধ্যে বিশ্বাস অনেক বেশি জরুরি। তারপর আমরা দেখি এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি কি। কোরিন সংক্রান্ত গাণিতিক সমস্যা। কোরিন সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আমরা জানি, অবলোপন করো, কোনটা যোগ করতে হয়, কোনটা হচ্ছে বাদ দিতে হয়, সমাপনী কোনটা, প্রারম্ভিক কোনটা, এগুলো হচ্ছে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। আপনারা এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, কিন্তু আমি বলবো যে এইচএসসি তে যদি সেফ প্লে করাই বেটার। তোমাকে এত বেশি দেখাতে হবে না যে তুমি অনেক বেশি পারো, তোমার নাম্বারটা আনা এটাই হচ্ছে জরুরি। টিচার এটা দেখতে আসবে না যে তুমি অনেক বেশি পারো, তোমার অনেক কঠিন চ্যাপ্টার দিয়ে তাকে বোঝাতে হবে না যে আমি অনেক পারি। তুমি সেফ প্লে করো, ইজি ইজি মার্কস ক্যারি করো, এটাই বেটার। তো এটা কেন বলছি, এই চ্যাপ্টারটা একটু স্লাইটলি কঠিন, আমি বলছি আবারও। যারা পারো অনেক ভালো, আমিও পারি, এমন না আমি পারি না, বাট আমি বলছি যারা একটু কম পারো, যারা হচ্ছে অন্যান্য চ্যাপ্টারগুলো অনেক বেশি পারো, এই চ্যাপ্টারটা স্কিপ করে যাও। কেন বলছি, এই চ্যাপ্টারটা করতে গেলে অনেক সময় ম্যাথ ভুল হয়ে যায়, নাম্বারটা চলে যাওয়ার ভয় থাকে। তো আমরা যাতে এই রিস্কে না পড়ি, সেজন্য আমরা এই চ্যাপ্টারটা একটু স্কিপ করে যাওয়াই ভালো। আমরা যারা প্রিপারেশন নিব এই চ্যাপ্টারের জন্য বা পড়বো, তাদেরকে আমি বলছি কোরিন সংক্রান্ত গাণিতিক সমস্যা, কোরিন সংক্রান্ত যে গাণিতিক সমস্যা, এটা হচ্ছে আমি মাত্র যেগুলো এক্সাম্পল দিলাম একটু আগে, সেগুলো ইম্পর্টেন্ট। জাবেদা দাখিলা যেগুলো, হস্তান্তরযোগ্য ঋণের দলিল আসে না বললেই চলে। তো এটা এই জন্য এটা কম গুরুত্বপূর্ণ বা 70% বলা হয়েছে। এই চ্যাপ্টারটা একটু সেফ প্লে করো, তারা আমি বলবো স্কিপ করো। যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ, সবকিছুই অল টুগেদার, স্টিল আমি বলবো অনেক বেশি পারলেও যদি মনে হয় যে অন্যান্য সৃজনশীলগুলো 11টার মধ্যে বাকি 9টার মধ্যে আমি 5টা দিতে পারবো, তাহলে হচ্ছে ওইগুলোতে চলে যাও, এটা দেওয়ার দরকার নেই। কার্যপত্র,
আমাদের লাইফে এমন কোনো মানুষ আছে না যাদেরকে থাকলেও চলে, না থাকলেও চলে। মানে তাদের এমন হয় না অনেক সময় যেমন আমরা ৪-৫ জন ফ্রেন্ড গ্রুপ, তাদের মধ্যে লাস্টলি হচ্ছে একজনকে জানানো হয়। বাকি ৪ জন একটা প্ল্যান বানিয়ে বাকি ৫ নাম্বার জনকে বলা হয় যে, "এই তুই যাবি?" ওর মতামতটা নেওয়া হয় না যে আচ্ছা ও কি যেতে চায় কি না চায়। ও যদি বলে যে, "হ্যাঁ যাবো" তাহলে চল, না গেলেও নেই। এই চ্যাপ্টারটা হচ্ছে ঐরকম একটা চ্যাপ্টার যে থাকলেও চলে, না থাকলেও চলে, বানালেও হয়, না বানালেও হয়, ঐচ্ছিক যেটাকে। আমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে একটা অপশনাল ফ্রেন্ড থাকেই। I hope and I pray যে তুমি ওই ফ্রেন্ডটা না। যদি তোমাদের গ্রুপের মধ্যে এমন কেউ থাকে তাকে অবশ্যই মোরাল সাপোর্ট দাও। তাকে বুঝতে দিও না। তাহলে এটা বুঝতে না দিলেও সেই মানুষটা বুঝে যায়। সো এরকম কেউ করো না। ফ্রেন্ডশিপ থাকা মানে ভালো ফ্রেন্ডশিপ রাখাই ভালো। যাই হোক এই চ্যাপ্টারটা সৃজনশীল আসলে হচ্ছে ৬ ঘোড়া, ৮ ঘোড়া এরকম সৃজনশীল করতে বলা হয়। পড়াশোনাতে ব্যাক করাই ভালো। আমরা এত বেশি মোরাল কথাবার্তা এখন বলা উচিত না। আর দরকারও নেই। এই চ্যাপ্টারটা অত বেশি ইম্পর্টেন্ট না, মাত্র যেটা বললাম 90% ইম্পর্টেন্ট হচ্ছে সমন্বয় দাখিলা। আমি যেটা ইয়েতেও বলে এসেছি, রেওয়ামিলেও বলে এসেছি, এর আগেও বলে এসেছি। সমাপনী দাখিলা, এই দাখিলাগুলো ইম্পর্টেন্ট। মূলধন এবং মুনাফা জাতীয় আয় ব্যয় খুবই ইজি একটা টপিক। বিপরীত দাখিলা এগুলো কখন প্রস্তুত করা হয় এগুলো, এই যে দেখো 50% ইম্পর্টেন্ট কার্যপত্র, থাকলেও চলে না থাকলেও চলে, আসেই না বলতে গেলে। এই যে এরকমই একটা চ্যাপ্টার। সমন্বয় দাখিলা এগুলোর কিন্তু কতে বলে দেয় যে মুনাফা বা মূলধন জাতীয় আয় ব্যয় প্রস্তুত করো। তারপরে হচ্ছে খতে বলে দেয় যে সমন্বয় দাখিলা প্রস্তুত করো, গতে বলে দেয় সমাপনী দাখিলা প্রস্তুত করো। খুবই ইজি একটা চ্যাপ্টার। যদি কার্যপত্র আসে আমি বলবো যে যদি খুব ফাস্ট ফাস্ট প্র্যাকটিস করে যাও, যদি অল্প সময়ের মধ্যে করতে পারো তাহলে এটা অ্যান্সার করো কার্যপত্র। আর যদি সৃজনশীলে না আসে, পরীক্ষাতে না আসে, তাহলে যদি এরকম আসে যে আমি যে প্যাটার্নটা মাত্র বললাম, মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করো, তারপরে হচ্ছে এই জাবেদা প্রস্তুত করো বা সমাপনী দাখিলা প্রস্তুত করো, তখন একদম চোখ বন্ধ করে যদি লেনদেনগুলো সহজ হয় আর না হলেও প্র্যাকটিস করে যাও, এই সৃজনশীলগুলো আমি বলবো তখন অ্যান্সার করো। কার্যপত্র অনেক বড় ছক হয়ে যায় তো তখন সময়টা বেশি কনজিউমিং হয়ে যায়। আমি বলবো আমাদের যে সৃজনশীল, আমি এটা পরে বলি না হয়, দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অবচয়, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন করা হয় হচ্ছে দৃশ্যমান সম্পদগুলোর জন্য, অ্যামortization করা হয় হচ্ছে অদৃশ্যমান সম্পদগুলোর জন্য। দৃশ্যমান সম্পদের জন্য হচ্ছে ডেপ্রিসিয়েশন করা হয় এবং অদৃশ্যমানের জন্য হচ্ছে অ্যামortization করা হয়। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা ধরন, যে হিসাব অবচয় নির্ণয়ের যে পদ্ধতি, সরলরেখী এবং হচ্ছে আরেকটা কি দু দাখিলা যেটা, ওইটা, এই দুইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জানতে পারলেই আমাদের অন্যগুলো কভার হয়ে যায়। বর্ষ সংখ্যা পদ্ধতি যেটা খুবই কম আসে, ইজি একটা প্রসেস। আমরা অল্প একটু দেখলেই, ১-২টা সৃজনশীল দেখলেই হয়ে যাবে। দেখবে তখন তোমরা কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবে বা আমাদের জয়কলি বইগুলো যখন দেখবে তখনও দেখবে যে ১-২টা বোর্ডে হয়তো বা হাতে গোনা কয়েকটাতে ওইগুলো আসছে। সরলরৈখিক অনেক বেশি আসে। অনেক সময় হয়ে যায় যে এই চ্যাপ্টার থেকে ২টা সৃজনশীল আসে, একটা সরলরৈখিক আর একটা হচ্ছে সেই ২ দিয়ে গুণ করে যে দু দাখিলা যেটা, দাঁড়াও আমি এটার নামটা এখন ভুলে গেছি, আমি একবার নামটা চেক করে নিই। অবচয় সংক্রান্ত গাণিতিক সমস্যা যেগুলো, এগুলো বলছি। এদিকে একটা কশন দিয়ে দিই আমি। সরলরৈখিক পদ্ধতি করতে গেলেও কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সরলরৈখিক দেখে আনসার করতে চলে যাই, তখন খতে দেখা যায় যে অনেক ক্রিটিক্যাল একটা এন্ট্রি দিয়ে দিল বা একটা বলে দিল যে এইরকম ভাবে পার্সেন্ট দিয়ে, বা অনেক সময় বলে দেয় যে একটা মেশিন কিনে এনেছে, এটাতে আবার ভ্যাট আছে বা ট্যাক্স আছে, এগুলো আমার কিভাবে ক্যালকুলেশন করতে হয় যদি না জানি তখন অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো তখন আগে আমরা সৃজনশীলটা দেখে নিব যে আমরা প্রত্যেকটা এন্ট্রি কি জানি কিনা, কোনটা কিভাবে যাবে। ১ মিনিট সময় এটাতে ইউজ করে নিব, তারপরে হচ্ছে আমরা নেক্সট এই অঙ্কটা আনসার করবো কিনা এটা আমরা দেখবো। তো সরলরেখী করতে গেলে এই জিনিসটা দেখবো। আর যে আরেকটা পদ্ধতির কথা বলছে, আমার এখন নামটা ঠিক মনে পড়ছে না এটার, দ্বারা অবচয়ের ২টা পদ্ধতির মধ্যে সরলরৈখিকটা আর ওই পদ্ধতি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে
ক্রম ক্রমহ্রাসমান জের। হ্যাঁ, ক্রমহ্রাসমান জের এই পদ্ধতিটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। একটু কঠিন হয়, অনেক বড় কঠিন হয় বলতে আমি বলি, অঙ্ক করতে গেলে কঠিন হয় না, একটু বড় হয় আরকি। তো সেজন্য আমরা যখন করব, আমরা একটু মাথায় রেখে করব। অনেক সময় দেখা যায় সরলরৈখিকটা কঠিন দিয়ে দেয়, একটু বড় দিয়ে দেয়। কিন্তু আমরা ভাবি যে সরলরৈখিকের কাজটা একটু ইজি হয়, এজন্য ওইটা আনসার করতে চলে যাই। বাট তুলনামূলক দেখতে গেলে আবার ক্রমহ্রাসমানটা অনেক বেশি সহজ দিয়ে দেয়। তো এই জিনিসটা খেয়াল রাখবো। সম্পদের সমাপনী জ্যার নির্ণয় করতে বলা হয়। সম্পত্তির লাভ ক্ষতি এগুলো হচ্ছে যখন সম্পত্তিটা অনেক বছর পরে গিয়ে বিক্রি করে দেওয়া হয়, তখন এগুলো আসে। এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি অনেক বেশি ইজি। যদি ভালো প্র্যাকটিসে থাকে আমি ডেফিনিটলি বলব এই চ্যাপ্টারগুলো ট্রাই করো। অনেক ইজি একটা চ্যাপ্টার। একটু টার্মগুলো একটু ভালো প্র্যাকটিস করে যাও। অল্প সময়ের মধ্যে এগুলো করে ফেলা যায়। ঘর করতে হয় না, কোনো ছক করতে হয় না। করতে হলে হচ্ছে একটাই করতে হয় যে আ উইস আ এই যে সমাপনী জের যখন নির্ণয় করতে হয় তখন বা অবচয় সারণী যখন প্রস্তুত করতে হয় তখন গিয়ে আমাদের একটু ছক করতে হয়। আদারওয়াইজ এই চ্যাপ্টারে কোনো ছক করতে হয় না। অবচয় সারণী অনেক বেশি ইম্পোর্টেন্ট, অনেক বেশি আসে এটাতে। তো যখন এটা আমরা প্রস্তুত করব, তখন আমরা একটু ক্যালকুলেশন গুলো ধরে, ধরে পেন্সিল দিয়ে লিখে নিব দরকার পড়লে। নাহলে কাটাকাটি হলে খাতার হচ্ছে প্রেজেন্টেশনটা সুন্দর হয় না। তো এই চ্যাপ্টার নিয়ে আমি বললাম, এই চ্যাপ্টারের ইম্পোর্টেন্টই হচ্ছে উম এই যে ইম্পোর্টেন্ট হচ্ছে গাণিতিক সমস্যা, এটা ইম্পোর্টেন্ট। অবচয়ের মৌলিক ধারণা থিওরির জন্য ইম্পোর্টেন্ট। অবচয় অ্যাকচুয়ালি কাকে বলা হয়? অবচয়ের পদ্ধতি কয়টা? কোন পদ্ধতিতে করা হয়? এগুলো হচ্ছে মৌলিক ধারণা। অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতিসমূহ, এটা ইম্পোর্টেন্ট। এটাও ইম্পোর্টেন্ট। লাভ ক্ষতি নির্ণয় করা অনেক বেশি চলে আসে। এই যে এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তারপরে এটার মধ্যে আমি বললাম ক্রমহ্রাসমান হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। সমজাতীয় সম্পত্তির বিনিময়ে আসেই না, যে এই তো বলে হয়েছে যে 50% ইম্পোর্টেন্ট। দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের মৌলিক ধারণা, এই যে আমি যেটা বলেছি এগুলো অনেক বেশি এমসিকিউতে চলে আসে মাঝে, মাঝে যে কোনটা অদৃশ্যমান, কোনটা দৃশ্যমান। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেই। যেগুলো আমরা ধরতে পারবো, বুঝবো সেগুলোই হচ্ছে দৃশ্যমান। যেমন মেশিন, কোনো আসবাবপত্র বা কোনো একটা গাড়ি, এগুলো হচ্ছে দৃশ্যমান। অদৃশ্যমান কোনগুলো? ধরো প্যাটেন্ট, তারপরে হচ্ছে সুনাম, এগুলো হচ্ছে অদৃশ্যমান। জমি, এটা কোন ধরনের সম্পত্তির আন্ডারে পড়ে বা কোন ধরনের আন্ডারে পড়ে? যারা ক্লাস দেখছো তারা কমেন্ট আমাকে জানিয়ে দাও। এটা জমি আ কোন ধরনের সম্পদের আন্ডারে পড়ে এবং জমির কি কোনো অবচয় করা হয় কিনা? এটা আমাকে জানিয়ে দাও। তারপর আর্থিক বিবরণী, এন্ড গেম। এই চ্যাপ্টার বা এই কোর্স, এই সাবজেক্টের এন্ড গেমই হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। ২ টা পেপার, ২ পেপারে আমাদের ৪ টা আর্থিক বিবরণী দিতে হয় এবং দিতে হবেই। আমি কেন বলছি? এদিকে আমি যখন নিজে এইচএসসি দিতাম, একটা ছোট ট্রিক্স বলে দিই। আমাদের তো সময় দেওয়া হতো ২.৫ ঘন্টা, তাই না? সৃজনশীলের জন্য। তো আমি কি করতাম? আমি ট্রাই করতাম ৫ টা সৃজনশীল, আমাদের যেহেতু এই ২ টা দিতেই হবে, আর্থিক বিবরণী থেকে ক বিভাগ থেকে ২ টা দিতেই হবে। খ বিভাগের যে বাকি ৯ টা আছে সেটা থেকে আমি ৫-৭ মিনিট সময় নিয়ে প্রত্যেকটা সৃজনশীল একদম পরীক্ষার শুরুতেই আমি গো থ্রু করতাম। কোনটার কোন টার্মটা আমার কঠিন লাগছে, কোনটা মনে হচ্ছে আমি দিতে গেলে একটু কঠিন হবে। আমি কিন্তু পুরো সাবজেক্টটা পড়ানোর সময় সেম কথাই বলছি। কোন জিনিসটা আমার করতে গেলে একটু কঠিন হবে আমি একটু মার্ক করে রাখতাম। পেন্সিল দিয়ে ছোট করে মার্ক করে রাখবে। আমাদের এইচএসসি তে কিন্তু আমরা জানি খুব বেশি কিন্তু আ কলমের দাগ দেওয়া যায় না প্রশ্নতে। ছোট করে মার্ক করে রাখবো। তারপরে হচ্ছে আমি যখন ওই সৃজনশীলটা দিব আমার মাথায় আগে থেকে কাজ করবে, যে আমার ব্রেইনটা কাজ করতে থাকবে। মানে আমি যখন ম্যাথ গুলো করতে থাকবো আমার ব্যাকগ্রাউন্ডে ব্রেইন প্রসেস করতে থাকবে যে আচ্ছা ওইটা কিভাবে করা যায়। আমি তো অবশ্যই তোমাদের জন্য এটাই দোয়া করি যে এরকম কোনো লেনদেন বা এমন কোনো টার্ম যাতে না আসে যে তোমাদের ভাবতে হবে বা আটকিয়ে যেতে হবে। তো এজন্য আগে থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা দেখে যাব। প্রত্যেকটা সৃজনশীল দেখে যাব। এবং যদি কোনো চ্যাপ্টার আমরা স্কিপ করে যাই ওইটা দেখারই দরকার নেই। এরকমভাবে দেখার দরকার নেই যে আচ্ছা দেখি তো ইন কেস সহজ এসে পড়ল। বললাম যেহেতু এই সময়টা একদম ছোট, প্রিসাইসলি প্রিপারেশন নিতে হবে এই এইচএসসির আগে। তো এই সময়টাতে আমাদের একদম সেগুলোই পড়তে হবে যেগুলো আমরা 100% এইচএসসিতে এবং এক্সামের মেইন সিচুয়েশন আমরা অ্যান্সার করব, যেগুলো নিয়ে ডিলিং করব সেগুলি আমরা এখন পড়ব। তো ১ম এ সবগুলো দেখে ৫ টা অ্যান্সার দাগ করে যাব। ছোট, ছোট দাগ দিয়ে যাব যে এগুলো আমি অ্যান্সার করব। তারপর সবচেয়ে সহজ যেটা, কম সময় লাগবে যেটা, এরকম করতে, করতে যাব। তা আমার কি করতাম, আমি এইচএসসির আগে থেকে এসএসসি থেকেই আমি এই জিনিসটা অনেক বেশি প্র্যাকটিস করে আসতাম। যে আমি ১ ঘন্টা আমার যেহেতু আমি রাখতাম সৃজনশীলের যে আর্থিক বিবরণী এটার জন্য, এই চ্যাপ্টারটার জন্য আমি ১ থেকে ১ ঘন্টা ২০ মিনিট আমি রেখে দিতাম। যে বাকি ২.৫ ঘন্টার মধ্যে যে ১ ঘন্টা ২০ মিনিট চলে যাওয়ার পর আমার কতক্ষণ থাকবে? ১ ঘন্টা ৩০ মিনিট।
1 ঘন্টা আমি চেষ্টা করতাম 1 ঘন্টা 20 মিনিট ওই সৃজনশীল গুলো দিব, বাকি 5টা আর এই 2টা সৃজনশীলের জন্য আমি 1 ঘন্টা 20 মিনিট রাখবো এবং ডেফিনেটলি প্র্যাকটিস করতে করতে আমার 1 ঘন্টার মধ্যে 5টা সৃজনশীল করা হয়ে যেত। যত তুমি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ফ্লুয়েন্সি আসবে, তত বেশি কম সময়ে আমি এক্সামটা থেকে আমি বের হয়ে আসতে পারবো। নিজের ব্রেনকে ওইভাবেই হচ্ছে এখনই প্রিপেয়ার করো, এখনই প্র্যাকটিস করো, যাতে কম সময়ের মধ্যে 5টা সৃজনশীল আমি সবচেয়ে কম সময়ের মধ্যে দিতে পারি। হাতে যাতে আমার ন্যূনতম 1 ঘন্টা 10 মিনিট যাতে আর্থিক বিবরণী করার জন্য থাকে, অবশ্যই থাকে। আমরা কেউ আর্থিক বিবরণী অ্যান্সার না করে আসবো না। আর্থিক বিবরণী তুমি যদি লাস্টে অ্যান্সার নাও মিলাতে পারো, স্টিল তুমি যে পুরো এফোর্টসটা দিয়ে এসেছো, 3-4 পেজ অঙ্ক করে এসেছো, ওইগুলোর মার্কস দেয়। কখনোই আর্থিক বিবরণীতে এই জিনিসটা রাখবে না যে আমি লাস্টে গিয়ে অ্যান্সার মিলাতে পারলেই আমার নাম্বার দেবে, একদমই নয়। আর্থিক বিবরণীতে পুরো প্রসেসটা করতে পারছো, এটাই তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি মিলাতে পারলে তো অনেক বেশি ভালো। অনেক সময় হয় মিলানো যায় না, অনেক বেশি নার্ভাসনেস থাকে, সেজন্যই বলছি হাতে সময় রাখবে, এটার জন্য একটু বেশি সময় রাখবে। দেখতে মনে হবে 20 নম্বর, কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এটার জন্য বাকি 50 নম্বর তুমি রিস্কে ফেলে দিও না, সেটাও ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে করতে যাবে। ব্যালেন্স করতে হবে, এখন থেকে প্ল্যানিং করো কিভাবে তুমি ওই সময় গিয়ে নিজেকে কামলি অ্যান্সার করে আসতে পারবে। তারপর দেখি, আমরা তো জানি আর্থিক বিবরণী কি কি ইম্পর্টেন্ট, এটা নিয়ে অ্যাকচুয়ালি আর কি আলোচনা করা যাবে। আর্থিক বিবরণী সমূহ প্রথমেই আসবে হচ্ছে বলে দিবে ছোট একটা বিশদ বিবরণী প্রস্তুত করো। 2 ধরনের প্রতিষ্ঠান, সেবামূলক বা ক্রয় বিক্রয়মূলক, এগুলো। আর্থিক বিবরণী গাণিতিক সমস্যা, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্বের প্রকারভেদ, এগুলো আসেই না, আসবেও না, এটা বাদই দিয়ে দিই, এগুলো আসবেও না। 80% বলা হলো এই চ্যাপ্টারে, দেখো কম গুরুত্বপূর্ণ বা জানা জরুরি, 70% 50% কোনো কিছুই নেই। ইম্পর্টেন্টই আছে এটাতে, আর্থিক বিবরণী, এটা বাদে আর কিছুই নেই এই চ্যাপ্টারে। নীতিমালা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর নীতিমালারই আরেকটা পোর্শন হচ্ছে এটা। এজন্য বলছি যে কামলি এই এই চ্যাপ্টারটা কামলি প্রিপারেশন নাও, একটু প্র্যাকটিস করো। অনেক সময় দেখা যায় যে হুবহু অন্য কোনো বোর্ড থেকে দিয়ে দেয়, তখন আমরা আরো কম সময় করতে পারবো, এটা ভেবে আবার বেশি এক্সাইটেড হয়ে ভুল কিছু করে ফেলো না। ঠান্ডা মাথায় প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ মেনটেন করে করতে আর আর্থিক বিবরণীগুলো করবে। অল দ্য বেস্ট, আর্থিক বিবরণী অনেক ভালো হবে আমি জানি। তারপর একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমরা কি জানি? একতরফা দাখিলা পদ্ধতি মানে কি, আমাদের প্রারম্ভিক সম্পত্তি, প্রারম্ভিক দায়, মালিকানা সত্ত্ব এগুলো বের করতে হয়। খুবই ইজি একটা চ্যাপ্টার, আসেই না সৃজনশীল একদমই। মানে যদি মনে হয় যে অন্যান্য, যদি এমন হয় যে প্রথম পত্রের প্রশ্নটা একটু কঠিন হয়েছে, তখন গিয়ে দ্বিতীয় পত্রে এই চ্যাপ্টারের একটা সৃজনশীল দিয়ে দিবে, আদারওয়াইজ দেওয়াই হয় না এই চ্যাপ্টার থেকে কোনো সৃজনশীল। আচ্ছা, গুগল ক্রোমের জয়কলের এই ক্লাসগুলো করার জন্য বা জয়কলের বইগুলো কেনার জন্য গুগল ক্রোমে গিয়ে জয়কলি.com লিখে, www.joykoli.com লিখে আমাদের এই কোর্সগুলো পাবে। এই কোর্সগুলোতে গিয়ে তোমরা যে যে কোর্সের ক্লাস করতে চাচ্ছ বা যে কোর্সের এক্সাম দিতে চাচ্ছ, সেগুলোতে এনরোল ফি দেখো, একদম এনরোল ফি লেখা আছে, এনরোল ফ্রি লেখা আছে দেখো। এই কোর্সগুলো কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে আমরা কিনে তারপরে পড়াশোনা করতে হয়, বাট আমাদের প্ল্যাটফর্মে এগুলো একদম ফ্রি। তোমরা জাস্ট পড়াশোনা করবে, ক্লাস করবে, এক্সাম দিবে। এখানে গিয়ে নিজেকে যাচাই করার জন্য ভিউ ডিটেলসে ক্লিক করলে ক্লাসগুলো পাবে সেই প্লে লিস্টের, তারপরে ক্লাসগুলো করে তোমরা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আমরা অলরেডি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে কথা বলে ফেলেছি এবং আমরা বুঝতে পেরেছি কত ইম্পর্টেন্ট এই টপিকগুলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে থাকে। এখন আমরা দ্বিতীয় পত্রে হচ্ছে যাই, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলো? যেগুলোতে কোনো মুনাফা নিয়ে কথা থাকে না, সেগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠানে সৃজনশীল খুব একটা আসে না, যদি ইনকেস চলে আসলো তখন হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের গাণিতিক সমস্যা, দেখো চাঁদা, আয় নির্ণয়, মোট চাঁদা প্রাপ্তি, খুবই ইজি। ইম্পর্টেন্ট হলো খুবই ইজি, মানে একদম তুমি যোগ করে 2টা জিনিস যোগ করে অ্যান্সার বের করতে পারবে, এমন ইজি ইজি হচ্ছে এগুলো। তো প্রথম পত্র তো ডেফিনেটলি আমরা একদম এসএসসি থেকে করে এসেছি। দ্বিতীয় পত্র একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কিছু কিছু চ্যাপ্টার আমরা নতুন জানি, এই কম সময়ে অত ভালো ক্লিয়ারলি শেষ করা যায় না। এটাও ওয়ান অফ দেম, বাট খুবই ইজি একটা চ্যাপ্টার। তোমরা 1-2টা সৃজনশীল করলে, বেশি প্র্যাকটিস করা লাগবে না এই চ্যাপ্টার থেকে, 1-2টা করলেই হচ্ছে সবগুলো সেম প্যাটার্নই আসে। চূড়ান্ত হিসাব যেটা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। মূলধন তহবিল, বিশেষ তহবিল কোনগুলো, মৌলিক ধারণা, এগুলো তোমরা থিওরির জন্য দেখে যাও, বাট এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট নয়।
অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এদের যে থিওরি আমি জানি, এটা আমাকে আলাদাভাবে কিছু বলতে হবে না, আমরা ম্যানেজমেন্ট পড়েছি, সেম একটা চ্যাপ্টার আছে। কিছু ডিটেলস হচ্ছে এক্সট্রা আছে, যেমন মূলধনের সুদ কখন, চুক্তি অনুযায়ী কখন হয়, কখন নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয়, উত্তোলনের সুদ কেমন হয়, চুক্তি থাকলে কেমন সুদ অংশীদারদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়, চুক্তি না থাকলে কেমন ডিস্ট্রিবিউশন হয়। এগুলো সবগুলো হচ্ছে এক্সট্রা কিছু ইনফরমেশন জানা লাগে, জানলে ম্যাথের জন্য ইজি হয়ে যাবে এবং আমাদের ম্যানেজমেন্টে অনেক সময় যদি ইন কেস এখান থেকে দিয়ে দেয় ইজি হয়ে যাবে। এর থেকে দেখো যে গাণিতিক সমস্যা বলা হয়েছে। গাণিতিক সমস্যা বলতে এগুলোর কথাই বলা হয়েছে, যে নতুন অনুপাত, লাভ অনুপাত, ত্যাগ অনুপাত, এগুলো। তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ, এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট, সৃজনশীল এই চ্যাপ্টার থেকে আসেই, এবং একটু প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল ইজিলি দিয়ে ফেলা যায়। তো আমি বলবো যে এগুলো থিওরির জন্য এত সময় দেওয়া লাগবে না, ম্যাথ 2-3টা প্র্যাকটিস করলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে, এটা ইম্পর্টেন্ট। এই যে অংশীদারদের নতুন অনুপাত, লাভের অনুপাত, ত্যাগ অনুপাত, এগুলো কোনটা কোন অনুপাত, এগুলো অনেক বেশি আসে, এমসিকিউ তো আসে, তো আমরা এগুলো হচ্ছে একটু ভালোভাবে দেখবো। তারপর নেক্সট চ্যাপ্টার নগদ প্রবাহ বিবরণী। আমার যারা আগের ক্লাস করেছো বা যারা করোনি সবাই জানো নগদ প্রবাহ বিবরণী খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা চ্যাপ্টার। একটা ছোট ছক বানাবা, দুই ধরনের পদ্ধতি আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এখানে দেখো বলা হয়েছে পরোক্ষ পদ্ধতি বেশি ইম্পর্টেন্ট প্রত্যক্ষ থেকে। সৃজনশীল আসে না, চ্যাপ্টারটা খুবই ইজি, সৃজনশীল খুব একটা এটা থেকে আসে না। আসলে হচ্ছে জাস্ট এন্ট্রিগুলো দিবে, তুমি যোগ বিয়োগ করবে। দ্বিতীয় পত্রের প্রথম প্রথম কিছু চ্যাপ্টার অত বেশি ইম্পর্টেন্ট না, পরবর্তী দিকে চ্যাপ্টারগুলো একটু ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আস্তে আস্তে গেলে বুঝতে পারবো। তারপর নগদ প্রবাহে শ্রেণীবিভাগ ভিত্তিক কার্যক্রম 3 ধরনের থাকে। একটা হচ্ছে একটা হচ্ছে পরিচালন সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত, আর একটা হচ্ছে অর্থায়ন সংক্রান্ত। এগুলোর তিনটারই আবার 2 ধরনের থাকে, একটা হচ্ছে আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে বহিঃপ্রবাহ। এমন 6 ধরনের প্রবাহ থাকবে, প্রত্যেকটা আমরা দেখলেই বুঝবো। পরিচালনা সংক্রান্ত গুণগুলো একদম প্রতিদিন যেগুলো হয় সেগুলো, এটা থেকে যেটা যাবে টাকা চলে যাবে এটা বহিঃপ্রবাহ, যেটা আসবে আন্তঃপ্রবাহ। বিনিয়োগ সংক্রান্ত কোনগুলো, যেটাতে আমি ইনভেস্ট করছি, একটা অ্যাসেট পাচ্ছি, অনেক দিনের জন্য অ্যাসেটটা আমার কাছে থাকবে, সেটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত। এটার যে আমি একটা ধরো মেশিন কিনলাম, এমন সংক্রান্ত লেনদেনগুলো বহিঃপ্রবাহ। একটা আমি কিছু থেকে একটা অ্যাসেট বিক্রি করে আমি টাকা আনলাম, এটা হচ্ছে আন্তঃপ্রবাহ। আর রয়েছে হচ্ছে অর্থায়ন সংক্রান্ত, যেটাতে বলা হবে যে তুমি ঋণ এনেছো এরকম, ইনভেস্ট ফাইন্যান্সিং সংক্রান্ত। আমরা কিন্তু জানি অর্থায়ন বলতে অর্থ যেগুলোতে টাকা আসবে, এই সংক্রান্ত গুলো হচ্ছে অর্থায়ন। খুবই ইজি একটা চ্যাপ্টার, পড়লে খুব মজা লাগবে। আচ্ছা আরো পড়ি, আগে থেকে যারা পড়ে এসেছো আমি জানি এই চ্যাপ্টার গুলো কেমন। নগদ প্রবাহ বিবরণী গাণিতিক সমস্যা, এই যে এই কার্যক্রমগুলোর পরোক্ষ পদ্ধতিতে যে নিট নগদের পরিমাণ, সেটাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী গাণিতিক সমস্যার শেষ শেষ অঙ্ক। এই ম্যাথগুলো খুব ইজি, 1-2টা অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে, খুব বেশি হাইফাই কঠিন করে ফেলে না। প্রত্যক্ষ পদ্ধতিতে একদমই মানে 70% আসেই না পরীক্ষাতে। তারপরে নগদ প্রবাহ বিবরণী মৌলিক ধারণা, মাত্র যেগুলো বললাম এগুলো হচ্ছে মৌলিক ধারণা আন্ডারে পড়ে। তো আমি বলবো এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টারের কথা আমি বলেছি, সবগুলোরই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইজি আসে সৃজনশীল যখন আসবে। 3-4টা করে বা 5টা করে, আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে সৃজনশীল প্র্যাকটিস করো, একদম ধরে ধরে ক্যালকুলেটর দিয়ে একদম ছক কেটে কেটে প্র্যাকটিস করো। তারপরে হচ্ছে বুঝতে পারবে যে কোনটাতে কেমন সময় লাগবে, তাহলেই হচ্ছে প্রিপারেশন এগুলোর হয়ে যাবে। থিওরি হচ্ছে একটু চোখে দেখলেই বোঝা যাবে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন চ্যাপ্টারটা, আমরা জানি এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে সৃজনশীল 2টাও চলে আসে, 3টাও চলে আসে। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই চ্যাপ্টারটা থেকে আমাদের সৃজনশীল সবচেয়ে বেশি আসে দ্বিতীয় পত্রে। এটা থেকে মিস হবে না কখনোই সৃজনশীল আসা। এই চ্যাপ্টার থেকে যেমন মিস হবে না, অংশীদারি চ্যাপ্টার থেকেও কখনো মিস হবে না সৃজনশীল আসা। এই 2টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, আমরা পেলাম। এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে? শেয়ার ইস্যু সংক্রান্ত গাণিতিক সমস্যা, শেয়ার বাজেয়াপ্তকরণ, পুনর ইস্যু, এই কনসেপ্টগুলো জানা লাগবে। শেয়ার সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো যেগুলো বলা হয় যে 1 লাখটা শেয়ার আছে, এটার মধ্যে অনুমোদন পেয়েছে এতগুলা ইস্যু করার, ইস্যু করেছে অ্যাকচুয়ালি এতটা, এতগুলো বিক্রি করা হয়েছে, এই 3000টা বিক্রি হয় নাই, এগুলো সংক্রান্ত যে জাবেদাগুলো। তারপরে এটার কিন্তু আবার আর্থিক বিবরণীও আছে, সেগুলো প্রস্তুত করতে হয়। এই চ্যাপ্টারটা অনেক ইজি,
কিন্তু আমরা যখন একটু করব, ঠান্ডা মাথায় করব। এই দ্বিতীয় পত্র যখন পরীক্ষা দিব, দেখবে খ বিভাগে সবার আগে এই সৃজনশীলটা চলে এসেছে। এই চ্যাপ্টারের। তখন আমরা অনেক বেশি হুজুগে পড়ে এই চ্যাপ্টারের সৃজনশীলটা সবার আগে দিতে যাই। হ্যাঁ, দেওয়া যায়। অনেক ভালো। তুমি যদি অনেক ভালো পারো দিতে যাও। বাট দিতে গেলেও ঠান্ডা মাথায় দিবে। অনেক সময় এমসিকিউ যেহেতু একটু মানে অত বেশি চিন্তা ভাবনা করে এমসিকিউ দিতে হয় না। আনলেস এটা খুব কঠিন করা হয়েছে। তখন আমাদের ব্রেইনটা হচ্ছে ঐরকম ভাবে ফাংশন করে না যে সৃজনশীল করতে গেলে একদম ১ম থেকেই ১ম বারের থেকেই তুমি অনেক ভালোভাবে দিবে। তো তখন আমাদের নিজে থেকেই প্র্যাকটিস করা লাগে যে আস্তে, আস্তে একটু সময় লাগুক। ১ম সৃজনশীলটা ঠান্ডা মাথায় দাও। তখনই তোমার ব্রেইনটা আবার প্র্যাকটিসে চলে যাবে। সেই ফাংশনটা আবার সুন্দরভাবে চলতে থাকবে। আমাদের মেইন টার্গেটই হচ্ছে খুব বেশি পণ্ডিতামি দেখানো না যে আমরা অনেক কিছু পারি। বরং সেফ প্লে করে ঠান্ডা মাথায় মার্কস গ্র্যাব করে আনা এইচএসসি থেকে। শেয়ার লভ্যাংশের পরিমাণ নির্ণয়, শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় এগুলো হচ্ছে 80% ইম্পোর্টেন্ট। খতে চলে আসে। খতে মেক্সিমাম সময় হচ্ছে এই অনুমোদন বা শেয়ারের যে ম্যাথ গুলো সেগুলো আসে। গতে আসতে পারে বা কতে চলে আসে। এটা কতে আসে বেশি। শেয়ারের শ্রেণীবিভাগ, বোনাস শেয়ার, রাইট শেয়ার, বিলম্বিত দাবিকৃত শেয়ার এগুলো আমরা সবগুলো ম্যানেজমেন্টেও পড়েছি। এখন আমরা জানি কোনটা কোন শেয়ার। এখন আর সময় নয় এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার। আমার আগের ক্লাসগুলো দেখো, দেখবে আমি অনেক বিস্তারিত এগুলো নিয়ে কথা বলেছি। ৩ পত্র প্রত্যেকটা সম্পর্কে একদম ধারণা রেখে যেতে হবে। যে চ্যাপ্টার গুলো তুমি একদম দেওয়ার ইনটেনশনে যাচ্ছ যে আমি একদম দিব, অ্যান্সার করব। অনেক ভালোভাবে জেনে যাও ওই চ্যাপ্টার গুলো সম্পর্কে এবং জেনে যাও কোনগুলো যেগুলো আনইম্পোর্টেন্ট সেগুলো তো জানবো না। ইম্পোর্টেন্ট যে টপিক গুলো সেগুলো একদম এমন যাতে না হয় যে যে চ্যাপ্টারে আমি আনসার করব বলছি এবং সেটা নিয়ে আমার কম ধারণা। এমন যাতে না হয় যেটা তুমি ভাবছো আনসার করবা সেটাতে তোমার একদম প্রো হয়ে যেতে হবে। তারপরে নেক্সট চ্যাপ্টার যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই যে আগের যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার রিলেটেডই হচ্ছে এই চ্যাপ্টারটা। আর্থিক বিবরণীতে হচ্ছে তেমন কিছু এক্সট্রা আসে না। দেখো লভ্যাংশ সংক্রান্ত লেনদেন, যৌথ মূলধনী আর্থিক বিবরণী, গাণিতিক সমস্যা। আগের চ্যাপ্টারটার সাথে এই চ্যাপ্টারটা লিঙ্কড। তো দুইটা মিক্সড সৃজনশীল আসে, কম্বাইন্ড আসে। যে ক খ তে ওই চ্যাপ্টার থেকে আসবে, গ তে এটা আসবে। এরকম কম্বাইন্ড আসে। খুবই একদম আমরা যখন প্রশ্ন ব্যাংক দেখবো, দেখলে আমরা বুঝতে পারবো যে কেমন ধরনের সৃজনশীল আসছে। আমরা জানি এতদিনও জানি, প্র্যাকটিস করে ফেলেছি আমরা কোনটা থেকে কিরকম আসে। আপু এখন সাজেশন দিয়ে দিচ্ছি যে আর্থিক বিবরণীর এই চ্যাপ্টারটা আর আগের চ্যাপ্টারটা দুইটা মিলে কম্বাইন্ড সৃজনশীল আসে। ম্যাক্সিমাম সময় কম্বাইন্ডই আসে। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির বিশেষ কিছু লেনদেনের প্রভাব আসেই না। 70% ইম্পর্টেন্ট। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ। তারপরে আমরা যাই আর্থিক বিবরণী বিশ্লেষণ। অনুপাত। একদম ইজিলি আমরা জানি এই চ্যাপ্টারটা মানে হচ্ছে অনুপাত। অনুপাতের সূত্রগুলো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফর্মুলাগুলো মনে রাখা। আমি নিজেও এমন হতো। আমি তখন কি করতাম যে যখন পরীক্ষা দিব, আমি যখন এই চ্যাপ্টারটা পড়েছিলাম, আমার স্টাডি টেবিলের সামনে একটি পেজে আমি প্রত্যেকটা ফর্মুলা মার্ক করে রেখেছিলাম। অনেক সময় কিন্তু আমরা এই চ্যাপ্টার যারা করেছি আমরা জানি, একটা মাত্র উপাদান যদি চেঞ্জ হয়ে যায়, ফর্মুলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তো এগুলোর জন্য আমি একটা বড় শিট নিয়েছিলাম বা ২ টা অফসেট পেজ আমি একসাথে অ্যাটাচ করে তারপরে হচ্ছে হাইলাইটার দিয়ে মার্ক করে, করে লিখে তারপরে আমার স্টাডি টেবিলে আমি হচ্ছে একদম লাগিয়ে রেখেছিলাম। শুধু ওই সৃজনশীল বা ওই চ্যাপ্টার করার জন্যই না, যখনই আমি স্টাডি টেবিলে বসতাম তখন একবার ওই দেয়ালের দিকে বা ওই শিটের দিকে তাকালে আমার একবার হচ্ছে চোখ বুলিয়ে নিতে পারতাম এবং আমি বুঝতাম যে আমি আচ্ছা ফর্মুলাগুলো আমার মাথায় সেট হয়ে যাচ্ছে। সৃজনশীল করতে গেলে এই চ্যাপ্টারে সৃজনশীল করতে গেলে স্পেসিফিক্যালি এই ফর্মুলাগুলো আমি অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা উপাদানের কখন কোনটা করতে হবে। অনেক সময় দেওয়া হয় যে উপাদান একটা অনুপাতের বের করতে বলা হয়েছে অন্য একটা অনুপাত। তখন আগের অনুপাতটা বের করে তারপর ওইটা বের করতে হয়। একটু কমপ্লিকেসিস আসে। এমনিতে সময় কম লাগে অনেকে বলে, কিন্তু না পারলে এটাতেই সবচেয়ে বেশি সময় লাগে এবং এটাতেই সবচেয়ে বেশি নম্বর চায়। অনেক সময় দেখা যায় আমরা কি করি ওই শেয়ারের চ্যাপ্টারের যে আ অঙ্কগুলো সেগুলো দিয়ে এই চ্যাপ্টারটাতে যাই। হ্যাঁ, যাও। আ এটা যার, যার পার্সোনাল ব্যাপার। আমি নিজেও যেতাম। ১ম আমি নিজেও সেকেন্ড পেপার নিয়ে অনেক বেশি স্ট্রাগল করেছি। ইভেন তোমাকে এখন বলে দিই তোমাদেরকে। আমি যখন এইচএসসি তে ছিলাম, উৎপাদন ব্যয় হিসাব বা উৎপাদন ব্যয় বিবরণী একটা চ্যাপ্টার আছে পরবর্তীতে। সেই চ্যাপ্টারটা যখন আমি হচ্ছে শিখছিলাম, তখন আমি হচ্ছে একটা চ্যাপ্টারের ম্যাথ করতে পারিনি। ওই চ্যাপ্টারে একটা ম্যাথ করতে পারিনি। আমার একটা টিচার আমাকে বলেছে, "তুমি জীবনেও হচ্ছে এই চ্যাপ্টার না পড়লে তুমি জীবনেও ঢাবিতে চান্স পাবে না।" এবং ঐদিন আমি একটু ইমোশনাল মানুষ ছিলাম, তো আমি বাসায় গিয়ে কান্না করেছি যে, "হ্যাঁ, টিচার আমাকে এই কথাটা বলল। আমি এই চ্যাপ্টারটা সবচেয়ে ভালোভাবে করব।"
আমি সেকেন্ড পেপারে সবচেয়ে ভালো মার্কস তুলবো এবং আমি পেয়েছি, আলটিমেটলি ভালো মার্কসই পেয়েছি। আমি হয়তো সেই জেদটা কাজে লেগেছে। তোমাদেরও যদি এরকম কোনো এক্সপেরিয়েন্স থাকে আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। এগুলো কি হয়, অনেক সময় আমরা অনেক সময় ওই টিচারটার উপর বা ওই মানুষটার উপর রাগ করি। হ্যাঁ, রাগ আসে ওই মোমেন্টটাতে। ওই রাগটা থেকেই জেদটা কাজ করে এবং আমরা ওই জিনিসগুলো অ্যাচিভ করতে পারি যেগুলো আমরা কখনো ইমাজিনও করতে পারতাম না যে আমরা পাবো। ওই জেদটা অ্যাকচুয়ালি লাগে মনের মধ্যে। ওই enthusiasm টা লাগে যে আমাদের ওই মানুষটাকে দেখিয়ে দিতে হবে যে আপনি যেটা বলেছেন বা তুমি যেটা বলেছো সেটা ভুল। আমি করতে পারি। হিসাব সংক্রান্ত অনুপাতসমূহ, হিসাব সংক্রান্ত এই চ্যাপ্টারটা আমরা জানি। মাত্র আমি যেটা বললাম, ফর্মুলা জানলে এই চ্যাপ্টারে সবচেয়ে কি ফর্মুলাগুলা বা কোন অনুপাতগুলো সবচেয়ে বেশি আসে? চলতি অনুপাত। এই অনুপাতটা অনেক বেশি আসে। এই চ্যাপ্টার থেকে ২ টা সৃজনশীলও আসতে পারে। এমন কোন চ্যাপ্টার দেখবে না বা এমন কোন সৃজনশীল দেখবে না যেটাতে চলতি অনুপাত আসেনি। একটা না একটা বোর্ডে বা একটা না একটা অ পার্টে ক, খ, গ এর একটা না একটা পার্টে চলতি অনুপাত আসবেই। এমন করে ৬ টা অনুপাত দেয়, ৫ টা অনুপাত দেয়। এমনই এই অনুপাতগুলো খুবই ছোট, ছোট অনুপাত হয়। বাট অ্যান্সার গুলো যাতে অ্যাকুরেট আসে আমাদের এখন থেকে প্র্যাকটিস করে এটা মাথায় রাখতে হবে। যাতে অনেক বেশি আ আনন্দিত হয়ে এক্সাইটমেন্ট এ ভুল না করে ফেলি। সবকিছুই এইচএসসি এক্সাম যেকোনো যেকোনো এক্সাম দাও সবকিছুই একদম কামলি পরীক্ষা দিতে হবে। কোনোভাবে যদি দেখা যায় যে আমার স্রোতের বিপরীতে যাচ্ছে পরীক্ষাটা, তারপরও নার্ভাস হয়ে যাবে না। কারণ এটার তো আর কোনো তুমি সেকেন্ড টাইম দিতে পারবে না। এটাতে অবশ্যই ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে যাতে তুমি তোমার বাবা-মার ইচ্ছা পূরণ করতে পারো। নিজেকে যাতে প্রমাণ করতে পারো যে হ্যাঁ, আমি পেরেছি। এই যে আমি এই চ্যাপ্টারটার কথাই মাত্র বলেছি। উৎপাদন ব্যয় হিসাব। এটার এটার যে উৎপাদন ব্যয় হিসাবের যে বিবরণীটা, উৎপাদন বিবরণীটা, সেই বিবরণীটি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এটার একটা তোমরা দেখবে তোমাদের বইয়ে এইটার একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টটা যত ভালোভাবে ফলো করতে পারবে, তত ইজিলি তুমি দিতে পারবে। এটার অনেক সময় বলে দেয় শুধু উৎপাদন ব্যয় বের করো বা তারপরে বিশদ উৎপাদন ব্যয় বের করো এটা পর্যন্ত বলে দেয় অনেক সময় বা উৎপাদন বিবরণী প্রস্তুত করো পুরোটা। তখন হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পুরোটা বের করতে হয়। ও পণ্যের মূল্য বের করতে হয়। এগুলো সবগুলো হচ্ছে এই চ্যাপ্টারে ইনক্লুডেড। তো এটার মধ্যে দেখো উৎপাদন ব্যয়ের যে শ্রেণীবিভাগ এটাই ইম্পর্টেন্ট। এমসিকিউ তে আসে এটা। এই যে মজুরি বেতন, খুবই ছোট একটা টপিক। আমি হচ্ছে এটা নিয়ে একটু স্ট্রাগল করেছিলাম। বললাম আমি এই চ্যাপ্টারটা একটু স্ট্রাগল করেছিলাম। তখন আমি আরো ভালোভাবে প্র্যাকটিস করেছি। মজুরি এবং বেতন যেটা, এটা যদি এতদিনে তোমরা কেউ প্র্যাকটিস না করে থাকো, প্র্যাকটিস করারই দরকার নেই। দেখো বলাই হয়েছে 50% ইম্পর্টেন্ট। না পড়লে পড়ার দরকার নেই, এটা থেকে খুব একটা আসেও না। ইন কেস অনেক সময় হয়ে যায় যে উৎপাদন বিবরণী থেকে একটা দিয়ে দেয় এবং মজুরি এবং বেতন থেকে একটা দিয়ে দেয়। করে যাওয়া ভালো, খুব ছোট অঙ্ক আসে। একটু চার্ট করে ছোট একটা অঙ্ক চলে আসে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ২-৩টা সৃজনশীল করলেই হয়ে যাবে। মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। ফিফো, লিফো, এই যে WAM এই যে চ্যাপ্টারটা, আমরা ফিফো লিফো নাম দিয়েই জানি এই চ্যাপ্টারটাকে। আমরা জানি এটাতে আসে হচ্ছে ফিফো প্রস্তুত করতে, লিফো প্রস্তুত করতে, মানে এই পদ্ধতিগুলোতে হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ করতে বা WAM এগুলোতে করতে। ম্যাক্সিমাম সময় আ কতে খতে যদি ফিফো বা লিফো করতে বলা হয় তাহলে গতে গিয়ে WAM করতে বলা হয়। এরকম প্যাটার্নটাই আসে এবং কতে হচ্ছে বলা হয় যে সমবর্ণিত মজুত পণ্যের পরিমাণটা বের করো বা এটা কত টাকার আছে এগুলো বের করো। এই ধরনের প্যাটার্নই আসে। এই যে দেখো 90% ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে হচ্ছে অবিরত মজুত এবং কালীন মজুত। এই ২ টা পদ্ধতিও জানা লাগবে আমাদের কোন পদ্ধতিতে কোন ভাবে করা হয়। তারপরে অবিরত মজুত পদ্ধতির লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব। পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত গাণিতিক সমস্যা। এটা হচ্ছে আরেকটা পার্ট। মজুত পণ্যের মূল্য নির্ধারণ। লিফো, ফিফো, WAM মূল্যস্ফীতি, মূল্য সংযোজন, সংকোচন পরিস্থিতিতে মজুত পণ্য কম বেশি দেখানোর প্রভাব। এগুলো আমি মাত্র যেগুলো বলেছি এগুলোই আছে। এমসিকিউ তে এটা থেকে অনেক বেশি আসে যে ধরো মূল্যস্ফীতির সময়ে লিফো করা হবে না ফিফো করা হবে এবং যদি ভুল পদ্ধতি ফলো করা হয় তাহলে কি ধরনের প্রভাব ফেলবে। সঠিক পদ্ধতি ফেলা হলে বাজারের পণ্যের দামের উপর কি ধরনের প্রভাব ফেলবে বা আর্থিক বিবরণীর উপর কি ধরনের প্রভাব ফেলবে। এই ধরনের এমসিকিউ অনেক বেশি আসে। পণ্যের মালিকানা নির্ধারণ, কালীন মজুদ, নিত্য মজুদ পদ্ধতি, সুবিধা অসুবিধা, সীমাবদ্ধতা উল্লেখ করো। এটাই একদম 50% ইম্পর্টেন্ট বলা হয়েছে। সবচেয়ে বেশি হচ্ছে এই যে এই ২ টা পদ্ধতি আসে এবং হচ্ছে এটা থেকে ম্যাথ আসে। কমিশন, কর সংক্রান্ত গাণিতিক সমস্যা এগুলো আসে না একদমই। কিসের পার্ট? আচ্ছা এই যে
ব্যয় এবং ব্যয়ের শ্রেণীবিভাগ। এই চ্যাপ্টার থেকে না সৃজনশীল একদমই আসে না। সৃজনশীল একদমই আসে না, এমসিকিউ আসে। এই চ্যাপ্টারটা আমি লিখে দেই এমসিকিউ। এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা কোন ধরনের ব্যয়ের আন্ডারে পড়ে এগুলো আমাদের দেখা লাগবে। এই যে দেখো, ব্যয় এবং খরচের মৌলিক ধারণা, শ্রেণী বিভাগ। আমি মাত্র যেটা বললাম, পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, মিশ্র ব্যয়, সুযোগ ব্যয়, নিমজ্জিত ব্যয়। তারপরে বলা হয় হচ্ছে মোট ব্যয় বৃদ্ধি পেলে কোনটা হ্রাস পাবে। এই ধরনের যে ভাইস ভার্সা টপিক গুলো আছে, বই থেকে দেখে নিলেই হয়ে যাবে। এই চ্যাপ্টারটা একদম এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীল আসেই না, তুমি দেখবে খুব হাতে গোনা কয়েকটা বোর্ডে আসে। ব্যবস্থাপনা, হিসাব নিকাশ, এই চ্যাপ্টার গুলো তো আসেই না। এই চ্যাপ্টার গুলো থেকে কোনো কিছুই আসে না, এমসিকিউ তো আসা হয় না। এই চ্যাপ্টার গুলো, এই যে দেখো 90% বলা হয়েছে, মানে ইম্পর্টেন্ট নয়, তার মধ্যেও 90% ইম্পর্টেন্ট হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। ব্যয় পরিমাণ মুনাফা কত পরিমাণ হবে, ব্যয় কতটুকু হবে, একটা পরিমাণে মুনাফা কতটুকু হবে, এগুলো খুব বেসিক ধারণা। আমরা একটু থিওরি পড়লেই হয়ে যাবে। ইন কেস দেখা যাবে 30টা এমসিকিউর মধ্যে একটা এমসিকিউ হয়তোবা দিয়ে দিবে, ইন কেস। ম্যাথ আসেই না এগুলো থেকে। ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা ইম্পর্টেন্ট, এটাই আছে। এই যে 90% বলা হয়েছে, খুব বেসিক বেসিক ধারণা। এই যে আমি মাত্র যেগুলো বললাম, এই আমাদের ব্যবসায়ী শিক্ষা সিরিজের যে বইগুলো, জয়কলি প্রকাশিত এই বইগুলো, এগুলোতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত যতগুলো বছর রয়েছে সবগুলোতে দেখো রিটেন 100% কমন পড়েছে। প্রত্যেকটা ইয়ারে এমসিকিউ কমনের পার্সেন্টেজটাও দেখতে পাচ্ছ কি পরিমাণ কমন পড়েছে। সেজন্যই বলছি যে আমাদের জয়কলি সিরিজের এই বইগুলো পড়লে, মাত্র আমি যে পড়াগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু ওই বইগুলোরই প্রথম পৃষ্ঠার একদম নিয়ে আমরা পড়ছি। এইটুকু আমরা কিন্তু প্রথম পৃষ্ঠা দেখেই বুঝতে পারছি কতটা গুছানো হতে পারে বইটি। আমরা বইটি নিয়ে একদম গুছিয়ে একটা প্রিপারেশন নিব, যাতে আমরা একদম যেরকম ফলাফল পেতে চাচ্ছি সেরকম পাই। বাজারে অলরেডি চলে এসেছে, আমরা গিয়ে এই সেটের বইগুলো দেখে আর প্রিপারেশন ভালো করতে পারি। আমরা আমাদের অ্যাকাউন্টিং পড়া শেষ করে ফেলেছি। এখন আমরা ম্যানেজমেন্টের দিকে চলে যাই। ম্যানেজমেন্টের পড়াগুলো হচ্ছে আমি একদম সহজ একটা পড়া। ম্যানেজমেন্ট খুবই ইজি একটা চ্যাপ্টার, ইজি একটা সাবজেক্ট। আমি জানি না তোমাদের কেমন লাগে। আমার কাছে পার্সোনালি ম্যানেজমেন্ট খুবই পছন্দ। তার আগে আমি আমার জীবনের ১ম হিসাব বিজ্ঞান শিখার যে এক্সপেরিয়েন্স সেটা যদি শেয়ার করি। যখন ১ম 9-10 এ কমার্স নিয়ে আমি একটা টিচারের কাছে ভর্তি হলাম। উনার ক্লাস করেছি অনেকদিন। ক্লাস করার পর হিসাব বিজ্ঞানের পরীক্ষা দিল একটা। ১ম ২-৩ টা চ্যাপ্টারে খুব সম্ভবত, আমার ঠিক মনে নেই। খুব বেসিক অঙ্ক। পরীক্ষা দিল। আমি পরীক্ষা অ্যাটেন্ড করলাম। ২০ নাম্বারের পরীক্ষা হয়েছিল। সেটার মধ্যে আমি পেয়েছিলাম ২। আমি ওই মোমেন্টে আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম, আমি ভাবছিলাম যে আচ্ছা এগুলো কি ধরনের পড়া হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না কোনটা কি ধরনের জাবেদাতে যাবে। এক তো বোকামি অ্যান্সার করেছি। তারপরে আমি ২০ এর মধ্যে ২ পেয়েছিলাম। এবং এরপরে আমার গ্রোথটা যদি আমি তোমাদেরকে বলি, এরপর পরীক্ষাগুলোতে পড়াশোনা করার কারণেই ডেফিনিটলি এটা হয়েছে। পরের পরীক্ষাগুলোতে একটা তো আমি হাইয়েস্ট মার্ক ছাড়া পাইনি। এটা হচ্ছে আমার ১ম একটা এক্সপেরিয়েন্স। এটা মনে হয় আমি সবার সাথে শেয়ার করি যে, আমার এত হাসি পায় এখনো ভাবলে যে আমি সেই সময়কার পায়েল এত ছোট একটা পরীক্ষাতে, ২০ নম্বরের একটা পরীক্ষাতে মাত্র ২ পেয়েছিলাম। এবং আমি যদি এখন ভাবি ওই মোমেন্টটা, এত হাসি পায় যে এত ছোট মিস্টেক করে এসেছি, এজন্য আমার পুরো অঙ্ক কাটা গিয়েছে। আই গেস তোমাদেরও এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে। এগুলো আসলে আমাদের প্রাইম মোমেন্ট ছিল, যখন আমরা সবাই শিখতাম, নতুন সবকিছু শিখতাম। এবং আস্তে আস্তে আমাদের গ্রোথ গুলো কিন্তু আমরা এইভাবেই দেখতে পাবো। আমি আমার গ্রোথ খুব ইজিলি বুঝতে পারবো। তোমরাও তোমাদের গ্রোথ গুলো খুব এটা থেকে গ্র্যাজুয়ালি বুঝতে পারবে। এরপর আস্তে আস্তে আমরা যখন প্র্যাকটিস করেছিলাম আমি, এরপর আরেকটু ভালো মার্কস হয়েছে, আরেকটু ভালো মার্কস হয়েছে। এরপরের সবসময় ভগবানের কৃপায় হাইয়েস্ট মার্কই থাকতো আমার। আই গেস তোমাদেরও এরকম কোনো এক্সপেরিয়েন্স রয়েছে। ১ম বার পড়তে গেলে সবকিছুই কঠিন লাগে। সবকিছুই অনেক বেশি মনে হয় যে আমি পারব না। আমিও ভাবছিলাম যে আমি কমার্স কেন নিলাম? আমি মনে হয় পড়াশোনা ছেড়ে দিলেই ভালো হবে। আমি আর্টসে চলে যেতাম। বলছি না অন্য কিছু সহজ বা কিছু। মনে হতো হতাশা থেকে। আস্তে আস্তে দেখো সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। তো নিজের উপর অবশ্যই বিশ্বাস রাখো। আমরা সবাই জানি পরিশ্রম যারা করে তাদের কখনোই বৃথা যায় না। পরিশ্রম করবে, পড়াশোনা করবে, আস্তে আস্তে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারবে। ব্যবসায়ের মৌলিক ধারণা,
এটা সম্পর্কে আমি বলে দিই, সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে শিল্প, বাণিজ্য, এগুলো সৃজনশীল, প্রত্যক্ষ সেবা সৃজনশীল, এগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এগুলো থেকে আসে। ক, খ এর যে থিওরি পড়লেই হয়ে যাবে। এই যে দেখো, অতি গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক ধারণা। মৌলিক ধারণা বলতে কি? যে শিল্প, বাণিজ্য, একটা উদ্দীপক দিয়ে দিবে, বলবে যে এটা কোন ধরনের শিল্প। এই যে শিল্পের প্রকারভেদ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি না বলে দেয়, বলবে যে এটা ব্যবসায়ীর কোন ধরনের কাজের আন্ডারে পড়ে, এগুলো বলবে। এবং আমরা ম্যানেজমেন্টে যখন সৃজনশীল লিখবো, একটা জিনিস মাথায় অবশ্যই রাখবো, অন্য কোনো জায়গাতে যদি করিও, ম্যানেজমেন্টে কখনোই আমরা পয়েন্ট দিয়ে লিখবো না। মানে ধরো বলে দিবে যে এটা কোন ধরনের শিল্প, তুমি বললে যে এটা প্রজনন শিল্প, প্রজনন শিল্প, প্রজনন শিল্প লিখে তারপরে কি করলে তুমি 1 নম্বর দিয়ে একটা বৈশিষ্ট্য লিখলে, 2 নম্বর দিয়ে আরেকটা বৈশিষ্ট্য লিখবে, দরকার নেই। হ্যাঁ, আমরা আগে জানতাম যে পয়েন্ট দিয়ে লিখলে টিচারের ফোকাসে পড়বে, তুমি কম লিখে হচ্ছে বেশি মার্কস পাবে। হ্যাঁ, এই জিনিসটা আছে। অন্যান্য সাবজেক্টে হয়তোবা কাজ দেয়, ম্যানেজমেন্টে এটা কখনোই করবে না। আমি বলে দিই একটা প্যাটার্ন। বললো তোমাকে যে এটা কোন ধরনের শিল্প। অনেকেই ভুলটা করি যে সবগুলো বর্ণনা দিয়ে দিই ওই শিল্প সম্পর্কে। হ্যাঁ, আমরা সঠিক আনসার করেছি, সবকিছু দিয়ে দিই, বাট আমি লিখতে ভুলে যাই যে আমি কি সম্পর্কে লিখছি। অ্যাকচুয়ালি এটা কি চাচ্ছে আমার কাছে, এটা লিখতে ভুলে যাই। প্রথম লাইনে অবশ্যই থাকতে হবে যে আমার যে অ্যান্সারটা চাচ্ছে সেটা প্রথম লাইনে থাকতে হবে। এটা শুধু এই চ্যাপ্টারের জন্য না, ম্যানেজমেন্টের সব চ্যাপ্টারের জন্য সেম ভাবেই আমরা করব। লিখলাম, একটা স্পেস দিলাম, নিচে একটা সংজ্ঞা দিব যে এই শিল্পটার সংজ্ঞা হচ্ছে এটা। এরপর সংজ্ঞা দিয়ে সেখান থেকে একটা উদাহরণ দিব, সাথে সাথে একটা উদাহরণ দিব। সংজ্ঞাটা শেষ করে একটা উদাহরণ দিব, এরপর হচ্ছে আমি বর্ণনা শুরু করব। একটা প্যারাগ্রাফ লিখলাম বর্ণনা, তারপর একটা স্পেস দিয়ে নিচের পার্টে গিয়ে আমি রিলেট করে দিব উদ্দীপকের সাথে। আমি যেই টপিকটা নিয়ে কথা বলছি, ধরো প্রজনন শিল্প নিয়ে কথা বলছি, উদ্দীপকের সাথে প্রজনন শিল্পের মিলটা আমি কিভাবে পেলাম, রেলিভেন্সটা হচ্ছে আমি সেখানে লিখে দিব। লিখে যে উদ্দীপকে এরকম করা হচ্ছে, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে এই শিল্পের আন্ডারে পড়ে। তোমরা তোমাদের মতো গুছিয়ে লিখবে। তারপরে হচ্ছে আমরা সেখানে উদ্দীপকের সংশ্লিষ্টে আমরা কিছু বৈশিষ্ট্য লিখে দিব। এভাবে আমরা গরুর গ বা এই যে গ, এটাতে চেষ্টা করব 1.5 থেকে 2 পৃষ্ঠার মধ্যে শেষ করতে। এতে হচ্ছে ইজিলি তুমি 2 থেকে 3 মার্কস থাকে তো, তাই না? 3 মার্কস এরকম লিখলে গুছিয়ে, আমি যে প্যাটার্নে বলছি, আমি একদম ফুল প্রুফ নিয়ে বলছি, আমি নিজে এরকম প্যাটার্নে লিখেছি এবং নিজে খুব ভালো স্কোর পেয়েছি। আমি অন্যদেরও যেভাবে বলেছি ওরাই আনসার করেছে সেম প্রসেসে। এভাবে লিখলে আমরা বলতে পারি যে সবকিছু যদি সুন্দরভাবে লিখা হয়, একটা ভালো স্কোর পাবে। এই ফরম্যাটটা ফলো করলে বেশি ভালো। যাই হোক, এই যে বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এগুলো থেকে আসে। তারপরে বাণিজ্যের যে সহায়ক সেবাগুলো, সেগুলো থেকে সৃজনশীল আসে। তা আমরা এতদিনে পড়তে পড়তে আমরা জানি কোনটা থেকে কি রকম সৃজনশীল আসতে পারে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম সৃজনশীলটা এই চ্যাপ্টারটা থেকে চলে আসে। ব্যবসায় পরিবেশ, ব্যবসায় পরিবেশ এবং প্রথম চ্যাপ্টার দুইটাই কম্বাইন্ড একটা সৃজনশীল আসতে পারে। আদারওয়াইজ প্রথম চ্যাপ্টার থেকে যদি একটা আসে, এটা থেকে আরেকটা সৃজনশীল আসবে, দুইটা আসে। না হলে এই দুইটা মিলায়া দুইটা সৃজনশীল ঠিকই আসবে। তোমরা দেখবে, আমরা যখন অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো দেখলেও বুঝতে পারবে। এটা থেকে বিভিন্ন উপাদান আমরা জানি, মৌলিক ধারণা। এমসিকিউর জন্য তো এগুলো আলাদাভাবে কি বলবো, এগুলো সিকিউর জন্য যখন পড়বে এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। একটু ছোট ছোট উদাহরণগুলো দেখবে, এক্সাম্পল গুলো দেখলে এমসিকিউ ভালো হয়। অভ্যন্তরীণ পরিবেশের যে পক্ষসমূহ, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, বাহ্যিক গুলো ইম্পর্টেন্ট, বাহ্যিক গুলো থেকে সৃজনশীল আসে। তারপর এক মালিকানা ব্যবসায়, খুবই ছোট একটা চ্যাপ্টার, আমি মাত্র বলে এসেছি। এই চ্যাপ্টার থেকেও বলে দেয় যে এই চ্যাপ্টার থেকে কি কি সৃজনশীল আসতে পারে। কতে একটা সংজ্ঞা দিতে পারে, খতে হচ্ছে বলে দিবে একটা লাইন দিয়ে যে এক মালিকানা ব্যবসায় এরকম হয়, এটা ব্যাখ্যা করো, এরকম দিতে পারে। গতে বলবে যে এটা কোন ধরনের ব্যবসায়। আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি এটা এক মালিকানা ব্যবসা, এটা কোন ধরনের ব্যবসা, এটা লিখতে পারে। এটা আসতে পারে। আদারওয়াইজ আসতে পারে যে এক মালিকানা ব্যবসার কোন বৈশিষ্ট্যটি এখানে রয়েছে, সেই বৈশিষ্ট্যটা নিয়ে বেশি লিখতে হবে আমাদের। বা বলতে পারে যে উনি কোন ধরনের, উনি বা একজনের নাম দিয়ে বলা হয়েছে, সে যদি এরকম কোন একটা সিচুয়েশনে পড়ে, একটা সিনারিও দিয়ে দিবে, বলবে যে এরকম সিচুয়েশনে ও কি করবে। এরকম টাইপের হচ্ছে সৃজনশীল গুলো আসে, বা এরকম টপিক গুলো থেকে আসে। এই যে দেখো, মৌলিক ধারণা, এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব, ঘতে গুরুত্ব চলে আসে। বলতে পারে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব, এটা আসতে পারে। বলতে পারে এটার অসুবিধা কি, এটা আসতে পারে। বলতে পারে হচ্ছে এই এক মালিকানা ব্যবসায় করলে এটার যে নিয়ম কানুন,
খুবই ছোট ছোট নিয়ম কানুন সেগুলো বলে দিতে পারে, এটা আসতে পারে। এককালীন ব্যবসায়ের উপযোগী ক্ষেত্রসমূহ, এটা ঘতে আসতে পারে। ব্যবসায়ের বিলোপ সাধন, বিলোপ সাধন অ্যাকচুয়ালি কি? নিজে বন্ধ করতে চাইলে বন্ধ করে ফেলবে। তোমার একটা ব্যবসা দিতে মন চাইলো, তুমি টাকা নিয়ে ব্যবসা দিলে, এরপরে আর চালাতে ইচ্ছা করলো না, তুমি বন্ধ করে দিলে। খুব ইজি পিজি একটা চ্যাপ্টার। অংশীদারি ব্যবসায়, অংশীদারি ব্যবসায়ের ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে অংশীদার, অংশীদারদের প্রকারভেদ, প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ, তারপরে হচ্ছে বিলোপ সাধন, অংশীদারদের প্রকারভেদ, বিলোপ সাধন, তারপর হচ্ছে চুক্তি, মানে চুক্তির আন্ডারে কি কি আছে এগুলো, এটা খতে আসে, কতে অথবা খতে, এগুলোতে বেশি আসে। আর না হয় আসে হচ্ছে অংশীদারি ব্যবসায়টা কোন ধরনের ব্যবসায়, ব্যবসায়ের ধরন, অংশীদারি ব্যবসায়ের ধরন। এই যে এই চ্যাপ্টারের আমি একদম সিনোপসিস দিয়ে দিলাম, এগুলো ইম্পর্টেন্ট। এই যে দেখো, ব্যবসায়ের প্রকারভেদ, বিলোপ সাধন, মাত্র বললাম 90% ইম্পর্টেন্ট। মৌলিক ধারণা, অংশীদারি ব্যবসায়ের ধারা, এই যে ধারাগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন ধারাতে কি কাজ হচ্ছে একদম মাথা সজাগ রেখে লিখবে, অ্যান্সার করবে। আমি আমার বইয়ে কি করেছিলাম, আমি হচ্ছে প্রথম পৃষ্ঠাতে, এই চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠাতে স্টিকি নোটস দিয়ে প্রত্যেকটা ধারা লিখে ফেলেছিলাম। এক্সামের আগের রাতে বা এক্সামের সময় যখন আমি পড়তে বসেছি বা এক্সাম দিতে যাওয়ার আগে, আমি যদি কোনো একটা ধারা ভুলেও যাই, আমি ওই পৃষ্ঠাটা বের করলে স্টিকি নোটস থেকে আমি বের করে বুঝতে পেরেছি কোনটা কোন ধারা। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, সীমিত অংশীদারি ব্যবসায়, এটা থেকেও সৃজনশীল আসে। গতে বলে দিতে পারে এটা কোন ধরনের অংশীদারি ব্যবসা, সীমিত অংশীদারি ব্যবসায়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এমসিকিউ তো আমি বললামই, এগুলো পড়লে এমসিকিউ কভার হয়ে যাবে। এবং আমাদের সৃজনশীল লেখার প্যাটার্নটা আমি প্রথম চ্যাপ্টারে যেভাবে বলেছি সেভাবেই লেখার চেষ্টা করব। একটু কষ্ট হবে হয়তো, বা চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টার যাই পড়বে একটা সৃজনশীল আমি যেভাবে বলেছি যদি এইভাবে ফলো না করে থাকো, এভাবে ফলো করে একটা সৃজনশীল লেখা ট্রাই করবে, দেখবে তোমার জন্য লেখাটা অনেক ইজি হয়ে যাবে। এবং সেম প্যাটার্ন ফলো করলে তুমি অনেক সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে বা সুন্দরভাবে এক্সামটা দিয়ে আসতে পারবে। যৌথ মূলধনী ব্যবসায়, এই চ্যাপ্টার থেকে 2টাও সৃজনশীল চলে আসে, অনেক সময় 3টা সৃজনশীলও চলে আসে। একটা তো থাকবেই, 2টাও থাকে, 2টা তো থাকবেই, একদম ন্যূনতম 2টা থাকেই। এটা থেকে অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, চ্যাপ্টারটা অনেক বড়। স্মারকলিপিগুলো সম্পর্কে চলে আসতে পারে, তারপরে হচ্ছে অংশীদারি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য সম্পর্কে চলে আসতে পারে, এদের বিলোপ সাধন সম্পর্কে চলে আসতে পারে, তারপরে হচ্ছে ওদের শেয়ার সম্পর্কে, শেয়ারের ধরন সম্পর্কে, তারপরে হচ্ছে ঋণপত্র, এগুলো সম্পর্কে অনেকগুলো টপিক আছে। এই চ্যাপ্টারটা আমি বলবো কোনো কিছু স্কিপ করো না, সবকিছু অনেক বেশি ইম্পর্টেন্ট। ক খ গ ঘ এমসিকিউ সবকিছুতেই এই চ্যাপ্টার থেকে আসবেই। এমসিকিউ দেখবে 5টা এমসিকিউ চলে আসে, 6টা এমসিকিউ চলে আসে, এমন ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। একমাত্র আপু এই চ্যাপ্টারটাই বলছে যে কিছুই বাদ দিও না তোমরা, যতই বলুক যে এই যে ইম্পর্টেন্ট না বললেও একমাত্র শেয়ার বাজার, কোম্পানি বিলোপ সাধন, এই 2টাই হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। বাকিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কোম্পানির সভা, কোম্পানির মূলধন, কোনগুলো থেকে মূলধন সংগ্রহ করা হচ্ছে, কোম্পানির শেয়ার, কোম্পানির নিয়ন্ত্রণ কে করছে, কোম্পানির ধারণা, এই যে দলিল, মাত্র স্মারকলিপি, পরিমাণ নিয়মাবলী, এগুলো সম্পর্কে বললাম, প্রকারভেদ, এগুলো সবকিছুই এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। পুরোটা পড়তে হবে, পুরোটা পড়তে হবে। আমরা যদি এই চ্যাপ্টারটা মার্ক করি, যে দেখো পুরো চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি না পড়ি কি হবে, অ্যান্সার করতে পারবো না, তখন আমরা স্যাড হয়ে যাব। তারপর সমবায় সমিতি, এই চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে যে সমিতিটার কথা বলা হচ্ছে বা এই সমিতিটা সরাসরি সমিতি বলে দেয়। সমবায় সমিতি কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে, বলে দেবে যে এটা কোন ধরনের সমবায় সমিতির আন্ডারে পড়ে। এটা একটু ট্রিকি হয়ে যায় অনেক সময় আনসার করতে গেলে, তখন আমরা হচ্ছে একটু আমরা ইয়েগুলো দেখবো। আমি বললাম যে মাত্র এক্সাম্পল কিন্তু শিল্প যে প্রথম চ্যাপ্টারের কথা বলেছে সেই চ্যাপ্টারের জন্য এক্সাম্পল অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্সাম্পল দিয়ে দেয়, সেটা থেকে অ্যান্সার করা লাগে। এই চ্যাপ্টারও সেম, এক্সাম্পল দিয়ে দিতে পারে বা বলতে পারে এটা হচ্ছে বৈশিষ্ট্য। এগুলো আমরা সৃজনশীল যত প্র্যাকটিস করবো তত বেশি বুঝতে পারবো। মুখে বললে আমরা হচ্ছে অত বেশি মাথায় নাও থাকতে পারে। বা কি করতে পারো, সৃজনশীল পড়তে পড়তে আমরা যখন বুঝতে পারবো যে এই বৈশিষ্ট্য দিয়ে এটা, আমরা বই খুলে বইয়ের পাশে এটা লিখে ফেলবো যে এটা বলা থাকলে এইটা আনসার করব, এই বৈশিষ্ট্য বলা থাকলে বা এই ওয়ার্ডটা থাকলে এটা করব। আমি করতাম, আমার বইগুলো দেখলে তোমরা বুঝতে, এইচএসসি তে থাকতে আমার বইগুলোতে অনেক কিছু লেখা থাকতো এবং আমি অনেক কিছু নোট ডাউন করে রাখতাম লাস্ট মোমেন্টে যাতে প্রিপারেশন নিতে ইজি হয়। এতে দেখো মৌলিক ধারণা,
কোন ধরনের সমবায় সমিতি? সমবায় সমিতি কিন্তু অনেকগুলো নীতি আছে। সেগুলো দিয়ে ঘতে প্রশ্ন করে বসে। কতে প্রশ্ন করে মূলনীতি কোনটা? সমবায় সমিতির উদ্দেশ্য কি? সমবায় সমিতি অনেক হুম। বেশি ইম্পোর্টেন্ট। সমবায় সমিতির একমাত্র ধারাগুলি অত বেশি ইম্পোর্টেন্ট না। বাকি এই যে মূলনীতি বলেছি, প্রকারভেদ বলেছি। অন্যান্য বলতে এই যে এই ২ টাই আছে। ইতিহাস, ইতিহাস হচ্ছে অনেক সময় গতে বলে দেয়। ইতিহাসটা ছোট করে ইতিহাস লিখে ফেললে না মানে টিচার জানে যে হ্যাঁ, তুমি ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও জানো। তো ইতিহাসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই চ্যাপ্টার গুলো খুবই মজার। এত বেশি মাথায় প্রেশার দিয়ে কিছুই পড়া লাগে না। একমাত্র চৌথ মূলধনী কোম্পানি চ্যাপ্টারটা একটু প্রেশার দিয়ে একটু বড় হয় যেহেতু ওটা পড়তে হয়। বাকিগুলো খুবই ফান ওয়েতে পড়া যায়। রাষ্ট্রীয় ব্যবসায় থেকে মাঝে, মাঝে একটা সৃজনশীল আসে, মাঝে, মাঝে আসে না। আসলেও কি থেকে আসে? এটা কি ধরনের ব্যবসায়? এবং এটা রিলেটেড একটা করে দেয় প্রশ্ন ঘতে। যে এটার দেশের জন্য কি করছে? বা এটার কি এটার যে এক্সট্রা কোনো লাইন থাকে আচ্ছা এখানে একটা কথা হচ্ছে, এই ব্যবসায়গুলো সম্পর্কিত অনেক সময় কিন্তু একটা সেন্টেন্স দেওয়া থাকে যে, এই ব্যবসায় করলে এরকম সেন্টেন্স দেওয়া থাকে। একটা বৈশিষ্ট্য বলছে আরকি। সেটা অনেক সময় ঘতে দিয়ে দেয় এবং বলে যে, "এটা ব্যাখ্যা করো বা এটা প্রমাণ করো।" যেগুলো উদ্দীপকের প্রেক্ষিতে এটা প্রমাণ করে। এরকম যেমন আমরা বাংলাতে দেখি আ কবিতাগুলোর ক্ষেত্রে আরকি। সেম প্রসেস হচ্ছে এরকম আসতে পারে। এই যে রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবসায়সমূহ। কোন ব্যবসায়টা কোন ধরনের মানে কোন এক্সাম্পলটা ধরো বলছে একটা সেতু নির্মাণ করছে। এটা কোন ধরনের ব্যবসায়ের আন্ডারে পড়ে? রাষ্ট্রীয় ব্যবসায়ের আন্ডারে পড়ে। মৌলিক ধারণা। পিপিপি ব্যবসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা আসে। অনেক বেশি না আসে। এই যে রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনার ধরন। এই চ্যাপ্টারটা অত বেশি ইম্পোর্টেন্ট না। একদম ছোট একটা চ্যাপ্টার দেখবে ২ পৃষ্ঠার একটা চ্যাপ্টার। কিছুই নেই চ্যাপ্টারে পড়ার মতো। জাস্ট একটু আইডিয়া নিলে ইন কেস যদি চলে আসে যদি আনসার করতে পারো তখন আনসার করে ফেলো। একদম ইজি একটা চ্যাপ্টার। ব্যবসায়ের আইনগত দিক। এই চ্যাপ্টারটা ইম্পোর্টেন্ট। মনে থাকে না। এই চ্যাপ্টারে অনেকগুলো আইন আছে, অনেকগুলো সাল আছে। এগুলো মনে থাকে না। এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি না অনেক সময়। অনেকগুলো হচ্ছে একটা সময়সীমা থাকে যে এটার লিমিটেশন অত বছর। সেই লিমিটেশন দিয়েও আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোনটা বোঝাচ্ছে। সেগুলোর জন্য আমাদের ভালোভাবে পড়তে হবে। এই যে দেখো কি ইম্পোর্টেন্ট আইনগত দিকগুলো সম্পর্কিত সংগঠন। এই যে পেটেন্ট, ট্রেডমার্ক, তারপর হচ্ছে কপিরাইট এগুলোর এগুলোর কথা বলা হচ্ছে এখানে। সেগুলো কোন প্রতিষ্ঠান হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করে? এগুলোর অন্যান্য বৈশিষ্ট্য কি? কোন আইনের আন্ডারে এগুলো রয়েছে? এগুলোর একটা সৃজনশীল এই যেটা থেকে একটা চলেই আসে। সিকিউ একটা চলেই আসবে এটা থেকে। মৌলিক ধারণা, পরিবেশ আইন, কপিরাইট আইন লঙ্ঘন করার পরিণতি এগুলো অত বেশি না আসলেও এই যে আমি মাত্র যেগুলো বললাম যে কপিরাইট, কপিরাইট, ট্রেডমার্ক তারপরে হচ্ছে প্যাটেন্ট, তারপরে ফ্রাঞ্চাইজ এই যে এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট। এগুলো সবগুলো সাল, বৈশিষ্ট্য কোনটা আ কোন সা কোন সময়সীমা পর্যন্ত রয়েছে, কোন এক্সাম্পল এ কোনটা আসে এটার এক্সাম্পল গুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। এক্সাম্পল গুলো দেখে যেতে হবে। কোন এক্সাম্পল বললে কোনটা আসে এমসিকিউ এর জন্য চলে আসে তখন সিকিউ তে অ্যান্সার করতে বললে এমসিকিউ তে অনেক সময় আমরা অ্যান্সার করতে পারি না। ব্যবসায়ী সহায়ক সেবা। ব্যবসায়ী সহায়ক সেবার এই চ্যাপ্টার থেকে খুব একটা সৃজনশীল আসে না। এমসিকিউ তে অনেক সময় আসে। অত বেশি ইম্পোর্টেন্ট না। অত বেশি ইম্পোর্টেন্স না পাওয়ার কারণ হচ্ছে সামনের দিকে অনেকগুলো ইম্পোর্টেন্ট চ্যাপ্টার রয়েছে যেগুলো অনেক বেশি ইজি বাট অনেক বেশি ইম্পোর্টেন্ট ও। তো সেগুলোর কারণে এত বেশি ইম্পোর্টেন্স পায় না। সহায়ক সেবার উৎস এগুলো কি করা হয়? অন্য কোনো সৃজনশীলের আন্ডারে কম্বাইন করে দিয়ে দেওয়া হয়। এদের কোনো ইন্ডিভিজুয়ালিটি নাই। ইন্ডিভিজুয়াল কোনো সৃজনশীল এদের আসে না। এই যে দেখো মৌলিক ধারণা, ডব্লিউটিও, এসএআরকে, ইইউ, শিল্প বণিক সমিতি অনেক সময় আসলে এটা থেকে আসতে পারে যে এটা কোন ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে বলবে যে এটা শিল্প বণিক সমিতি। এটা আসতে পারে। আ এই যে সহায়ক সেবার কল্যাণের কথা বলা হয়েছে অনেক সময় সৃজনশীল যদি ইন্ডিভিজুয়ালি আসে তখনই সহায়ক সেবা বলতে পারে যে এটা কোন ধরনের সহায়ক সেবার এক্সাম্পল বলছে বা কোন ধরনের সহায়ক সেবার কথা বলা হচ্ছে। ব্যবসায় উদ্যোগ খুবই ছোট একটা চ্যাপ্টার। কিন্তু অনেকগুলো হচ্ছে এটার বৈশিষ্ট্য থাকে যেগুলো আমাদের না পড়লেই নয়। এই বৈশিষ্ট্যগুলো থেকে সৃজনশীল আসে এবং বৈশিষ্ট্যগুলো যখন লিখবো আমরা হাইলাইটার বলতে একটা ব্লু পেনের কথা বলছি। ব্লু পেনটা ইউজ করব টিচারের ফোকাসে যাতে পড়ে সেটা। এই যে আমি মাত্র যে প্যাটার্নটা দেখিয়ে আসলাম, ফরমেটটা দেখিয়ে আসলাম সেখানে আমরা যেগুলো বুঝবো যে ধরো প্রজনন শিল্পের কথা বলা হচ্ছে। প্রজনন শিল্প এই ২ টা ওয়ার্ড আমরা ব্লু পেন দিয়ে লিখবো। তারপরে কি আমরা হচ্ছে কোনো অন্য ব্যবসায় নিয়ে কথা বলছি বা অন্য কিছু নিয়ে কথা বলছি। এটার উদাহরণগুলো তোমরা ব্লু পেন দিয়ে লিখবে। তারপরে
অংশীদারি ব্যবসায় তুমি এটা সালটা লিখবে 1932 সাল ব্লু পেন দিয়ে। এটা অংশীদারি ব্যবসায় ব্লু পেন দিয়ে, চুক্তি ব্লু পেন দিয়ে। এরকম যে ওয়ার্ড গুলো তুমি হাইলাইট করতে চাচ্ছ যে টিচার দেখুক এই সেন্টেন্সটা, সেগুলো হাইলাইট দিয়ে লিখবে, হাইলাইটার দিয়ে বা ব্লু পেন দিয়ে লিখবে। হাইলাইটার বলতে ব্লু পেনের কথাই বোঝাচ্ছি। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার একদমই কম্বাইন্ড অন্যান্য সৃজনশীলের সাথে আসে, না হয় আসেই না। এই চ্যাপ্টারগুলো একদমই ইম্পর্টেন্ট হয় না লাস্টের দিকে চ্যাপ্টারগুলো। নৈতিকতা এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে একটা সৃজনশীল চলে আসে। বলে দেয় যে উপরে কোনটার অভাব দেখা যাচ্ছে বা উপরের ওর ব্যবহারের মধ্যে কি প্রকাশ পাচ্ছে, নৈতিকতা বা এরকম কিছু। বা অনেক সময় হচ্ছে বলে দেয় যে সে যে কাজকর্মগুলো করছে বা রহিম এরকম একটা কাজ করছে, রহিমের এই কাজটা কি প্রকাশ পাচ্ছে তার কাজে। তখন আমরা বুঝবো এটা সামাজিক দায়বদ্ধতা। এটা নিয়ে আমরা একদম ইন ডিটেইলস লিখবো। তারপরে এগুলো কার পক্ষে করা হয় বা কার পক্ষে কোন কাজগুলো করা হয়, সামাজিক দায়বদ্ধতাগুলো, সেগুলো আমাদের লিখতে হবে। সেগুলো হচ্ছে অনেক সময় সৃজনশীলে আসে যে উদ্দীপকে সেলিম এই দায়িত্বগুলো কার পক্ষে পালন করছে বা কার জন্য পালন করছে এই দায়িত্বগুলো, সেরকম হচ্ছে সৃজনশীল আসে। ক খ তো খুব, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, একটু ইজি একটা চ্যাপ্টার, তুমি একদম অল্প সময়ে পড়তে পারবে। পড়লে হচ্ছে একটা সৃজনশীল অনেক সময় অ্যান্সার করে ফেলা যায়। আমাদের জয়কলি সিরিজের এই বইগুলো যারা কিনতে চাও তারা বাজারে গিয়ে ডেফিনেটলি ট্রাই করো, বা বাজারে গিয়ে যদি নাও কিনতে পারো তারা ওয়েবসাইট থেকে www.joykoli.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অর্ডার করতে পারো। অথবা আমাদের যে এখন ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাসগুলো, সেগুলো আমাদের www.joykoliacademy.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আমার এই ক্লাসগুলো, ওই যে কোর্সগুলো বা যেই ইউরগুলোর কথা প্লেলিস্টগুলো দেওয়া আছে সেখানে গিয়ে আমার ক্লাসগুলো পাবে এবং সেখানে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। এই দুইটা ওয়েবসাইট ভিজিট করলে তোমরা বই এবং বাকি ক্লাসগুলো পাবে। এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, এটাও একটু ইম্পর্টেন্ট, বাট অত বেশিও আহামরি কিছু না। ম্যানেজমেন্ট আমি বললাম খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বাট খুব ইজিলিও পড়ে শেষ করা যায়। ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার প্রত্যেকটা ধাপ নিয়ে আলাদা আলাদা একটা চ্যাপ্টার আছে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি আস্তে আস্তে বলছি। ব্যবস্থাপনার ধারণার হচ্ছে উৎপত্তি, ক্রমবিকাশ, এটা ইম্পর্টেন্ট বলছে, এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে স্তরগুলো নিয়ে বলে দেয় যে এটা কোন স্তরের আন্ডারে পড়ছে, বা যদি বলা হয় যে ধরো একটা চার্ট এঁকে দিল, এরকম একটা চার্ট এঁকে দিল, তারপরে হচ্ছে এরকম ভাবে দিয়ে সবগুলো লিখে এক দুইটা হচ্ছে প্রশ্নবোধক দিয়ে দিল, তখন বলবে যে এটা কিসের আন্ডারে পড়ছে বা এই প্রশ্নবোধক গুলো কোনটা ইন্ডিকেট করছে। এরকম সৃজনশীল আসে আর কি। এমসিকিউ হচ্ছে এই প্রত্যেকটা ধাপ থেকে আসে। এই চ্যাপ্টারটারে হচ্ছে অনেকগুলো টার্মস দেখবে দেওয়া থাকবে যে ম্যানেজমেন্ট ওয়ার্ডটা এই ইংলিশ ওয়ার্ড থেকে বা এই ইটালিয়ান ওয়ার্ড থেকে এসেছে, এটার মানে হচ্ছে এটা, এগুলো দেওয়া থাকে। তো সেগুলো ইন ডিটেলস পড়লে এমসিকিউ দিয়ে ফেলা যায়। সৃজনশীলে হচ্ছে এরকম আসে, খুবই ইজি ইজি সৃজনশীল আসে, পড়লে হচ্ছে সেই টপিকগুলো থেকে ইজিলি অ্যান্সার করা যায়। এমসিকিউ এর জন্য এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে বলবো আমি। ব্যবস্থাপনার নীতি চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নীতিগুলো দিয়ে হচ্ছে সৃজনশীল আসে। আমাদের যে হেনরি ফেয়েলের যে নীতিগুলো রয়েছে, প্রত্যেকটা নীতি আমাদের প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে, একদম এলোমেলো মনে রাখা যাবে না। সিরিয়াল ওয়াইজ কেন বলছি, যে অনেক সময় হচ্ছে বলে দেয় যে এত নম্বর নীতি কোনটা, তখন আমরা হচ্ছে এমসিকিউর কথা বলছি, এরকম হলে আমরা অনেক সময় ভুল হয়ে যায় বা আমরা আনসার করতে পারি না। সেজন্য একদম সিরিয়াল ওয়াইজ পড়তে হবে, প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে পড়তে হবে। প্রত্যেকটাতে যদি পারো, ধরো জোড়াময় শিকলের যে নীতিটা, সেটার কিন্তু একটা চিত্র এঁকে দিতে পারো। এই যে ধরো এদিক দিয়ে হচ্ছে বাড়বে, এদিক দিয়ে কমবে, যত উপরে যাবে জবাবদিহিতা বাড়বে, যত নিচে যাবে তত দায়িত্ব কমবে। এরকম টাইপের একটা যদি চিত্র এঁকে দাও, তুমি ইজিলি হচ্ছে টিচারকে হচ্ছে গ্র্যাব করতে পারলে, তার অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারলে। দেখো, মৌলিক ধারণা বলতে যে হেনরি ফেল যে এতগুলো নীতি দিয়েছে, সে কি ভেবে নীতিগুলো দিয়েছে, নীতিগুলো কি কাজে লাগে, নীতিগুলোর ইম্পর্টেন্স গুলো, সেগুলো, এই যে গুরুত্বপূর্ণ নীতিগুলো ইম্পর্টেন্ট। তারপরে এই নীতিগুলো হচ্ছে কেন কাজে লাগানো হচ্ছে, এই দুটা টপিক হচ্ছে এগুলো থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি বেসিক ধারণা।
তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে হচ্ছে পরিকল্পনার যে যতগুলো রয়েছে, যেমন আ এক একবার ব্যবহার করা যেটা, স্থায়ী পরিকল্পনা যেটা, এগুলো থেকে অনেক বেশি সৃজনশীল আসে। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের যে ধাপ, পরিকল্পনা প্রণয়নের ধাপ, এগুলো থেকে অনেক বেশি, এই যে পরিকল্পনার প্রকারভেদ অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আ কি ইম্পর্টেন্ট? ধাপ। পরিকল্পনার যে ধাপ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ৩ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ধাপ। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা থেকে সৃজনশীল আসবেই, একদম ধরে রাখো, চোখ বন্ধ করে রাখো, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবেই। এবং ভালোভাবে পড়ে গেলে তুমি একদম কনফার্ম থাকলে যে আচ্ছা, আমি যেগুলো বলছি এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আমরা এতদিন পরীক্ষা দিতেও কিন্তু বুঝে ফেলেছি কোন চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে, কোনটা থেকে আসে না, কেমন ধরনের সৃজনশীল আসে। সো ওই অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নিয়ে যাও, স্পেশালি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। ম্যানেজমেন্ট কিন্তু স্ট্যাটিস্টিক্স গুলো কিন্তু খুব বেশি ডিফার করে না, ম্যানেজমেন্টের স্ট্যাটিস্টিক্স। তো তোমরা ধরো কোনো একটা বই খুলে, এটার প্রথম পৃষ্ঠাতে, অনেক বইয়ের প্রথম পৃষ্ঠাতে কিন্তু দেওয়া থাকে যে এই বছরে এতটা সৃজনশীল এসেছে এই চ্যাপ্টার থেকে। সেটা দেখলেও তুমি অ্যান্সার করতে পারবে। সেটা দেখেও যদি কোনো চ্যাপ্টার কঠিন লাগে সেটা স্কিপ করতে পারবে। এমসিকিউর জন্য এই প্রকারভেদটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ধাপটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আর পরিকল্পনার যে বেসিক ধারণা, সেটাও সৃজনশীলের জন্য অনেক বেসিক ধারণা, ঠিক আছে, এটাও সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, যা যা পড়তে হবে। সংগঠিতকরণ হচ্ছে সংগঠনের প্রকারভেদ ধারণা, প্রকারভেদ। এগুলো হচ্ছে তারপরে বিভাগীয়করণ, এই যে সংগঠনের নীতিমালা, আর ব্যবস্থাপনার নীতিমালা একদম প্রায় সেমই। তো অনেক সময় সংগঠনের নীতিমালা থেকেও সৃজনশীল চলে আসে। বিভাগীয়করণের প্রকারভেদ এটা আসে ঘতে দিয়ে দেয় মাঝে মাঝে, অত বেশি আসে না, ঘতে মাঝে মাঝে দিয়ে দেয়। মৌলিক ধারণা ইম্পর্টেন্ট অনেক বেশি, এবং এই যে সংগঠনের প্রকারভেদ, পদক্ষেপ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সবগুলোই এমসিকিউর জন্য। সৃজনশীলের জন্য আসলেই হচ্ছে ধারণা, প্রকারভেদ বা নীতিমালা, এগুলো থেকে আসবে। এই যে এটা হচ্ছে সিকিউ, আমি লিখে দিই, সিকিউ। কর্মী সংস্থান, এই চ্যাপ্টারটা অনেক বেশি বড়, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকেও সৃজনশীল আসে, একদম পরিকল্পনার মতোই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এই যে দেখো, মৌলিক ধারণা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কর্মী নিয়োগ, প্রশিক্ষণ। এই যে প্রশিক্ষণ, কোন ধরনের প্রশিক্ষণ, অনেক সময় আমরা একটু এটাতে মানে প্রশিক্ষণের প্রকারভেদগুলো ধরতে আমাদের ঝামেলা হয়ে যায়, সেজন্য আগে থেকে পড়ে যেতে হবে। আমরা জানি এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবে যেহেতু, এবং আসলেও প্রশিক্ষণ থেকে আসার প্রবাবিলিটি অনেক বেশি, এজন্য আমরা আগে থেকে এটা পড়ে যাব। এই যে কর্মী নিয়োগ, এটার যে ধাপগুলো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কর্মী সংস্থানের যে ধাপ, এই যে প্রক্রিয়াটা, সেটা থেকে অনেক বেশি সৃজনশীল আসে। বলে দেয় যে এটা কর্মী সংস্থানের কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে। এই যে নির্বাচন প্রক্রিয়া বলছে, আমি কর্মী সংস্থানের প্রক্রিয়ার কথা বলছি। টোটাল যে প্রসেসটা, কর্মী সংস্থানের টোটাল যে প্রসেসটা, এই পুরো প্রসেসটার কথাই আমি বলছি। পুরো প্রসেসে বলে দেয় যে এটা কোন প্রসেসের আন্ডারে পড়ছে, সেগুলো আমাদের লিখতে হয়। এই যে নিযুক্তি পরীক্ষা পদ্ধতি যেটা, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে বলে দেয় যে অ্যাপটিটিউড টেস্টে কোনটা করা হয়, তারপরে হচ্ছে বিহেভিয়ারাল টেস্টে কোনটা করা হয়, তারপরে হচ্ছে সে টেকনিক্যালি চিন্তা ভাবনা করতে পারছে কিনা, বা বলে দেয় যে সে এরকম একটা টেস্ট নিচ্ছে, এটা কোন টেস্টের আন্ডারে পড়ে। এগুলো হচ্ছে এইচআর সংক্রান্ত প্রশ্নগুলো অনেক বেশি আসে, এটা এমসিকিউতে আসে। কর্মী নির্বাচন প্রক্রিয়ার এই যে 70% ইম্পর্টেন্ট বলেছে, এটা অত বেশি আসে না। কর্মী নিয়োগ, এই যে কর্মী সংস্থানের যে টোটাল প্রক্রিয়াটা, সেটা থেকে আসে। মৌলিক ধারণা, এটা আসে যে বলে দেয় যে এই প্রসেসটা কোন ধরনের। আমরা কিন্তু ম্যানেজমেন্টের চ্যাপ্টারগুলো সম্পর্কে খুব ইজি একটা ধারণা পাই। ম্যানেজমেন্টের সেকেন্ড পেপারের কথা বলছি আমি। এটাতে দেখা যায় যে ব্যবস্থাপনার প্রত্যেকটা ধাপ নিয়ে সৃজনশীল আসে, এবং সেগুলো আমরা ইজিলি বুঝতে পারি। এবং সেই চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা অল্প একটু পড়লেই হয়ে যায়, কারণ এই চ্যাপ্টারগুলোতে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করার মতো কিছু নেই, এবং এটার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমাদের দেখতে হবে। এবং
এক্সট্রা যে ইনফরমেশন থাকে সেগুলো দেখতে হয়, সেগুলো হচ্ছে ঘতে চলে আসে। এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা দেখতে হয়। আদারওয়াইজ এই চ্যাপ্টারগুলো নিয়ে পড়ার মতো খুব আহামরি কিছু নেই। নেতৃত্ব এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেতৃত্বের যে প্রকারভেদ, মাই গুডনেস এত ইম্পর্টেন্ট এই প্রকারভেদগুলো, মানে অনেক সময় ২ টা সৃজনশীল চলে আসে নেতৃত্বের প্রকারভেদ থেকে। ২ টা তো লিস্ট আসেই, মানে লিস্ট তো একটা আসেই, ২ টাও চলে আসে। এই যে দেখো, মৌলিক ধারণা, আদর্শ আদর্শ নেতার গুণাবলী, এটা ঘতে আসে, খতে আসে, এই যে এখানে লিখি, খতে আসে, গতে আসে, ঘতে আসে, সবকিছুতে আসে। নির্দেশনার পদ্ধতি সমূহ, কোন ধরনের পদ্ধতিতে নির্দেশনা দেওয়া হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট সৃজনশীল আসে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেতৃত্বের গুরুত্ব, পরামর্শমূলক নেতৃত্বের সুবিধা অসুবিধা, প্রত্যেকটা নেতৃত্বের সুবিধা অসুবিধা সবকিছু দেখতে হয়। প্রতিবন্ধকতা থেকে এমন কিছু আসে না। আই গেস বুঝতে পেরেছি যেটা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, কি কি সৃজনশীল আসবে, কোনগুলো কোন টপিক গুলো হচ্ছে আমাদের পড়তে হবে, কিছু পড়তে হবে না। পড়তে হবে নার মধ্যে হচ্ছে প্রতিবন্ধকতা না পড়লেও চলে, পড়তেই হয় না। এই টপিক গুলোই পড়তে হবে, এগুলো বাদে বাকি যেগুলো আছে এগুলো না পড়লেও হয়। প্রেষণা, এটা হচ্ছে, এটার অনেকগুলো থিওরি রয়েছে। এই যে এক্স ওয়াই থিওরি, তারপরে হচ্ছে আরো অনেকগুলো থিওরি রয়েছে, জেড থিওরি, এই থিওরিগুলোর, তারপরে এগুলোর প্রবক্তা কারা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসে, সেক্ষেত্রে সেম ট্রিক্স। বইয়ের প্রথম পৃষ্ঠাতে একটা স্টিকি নোটস নিয়ে প্রত্যেকটা লিখে রাখবে, যদি তোমার বইয়ের প্রথম পৃষ্ঠাতে লেখা না থাকে, যদি থাকে তো গুড টু গো। এই যে দেখো, মৌলিক ধারণা বলে দেয় যে একটা উদ্দীপক দিয়ে বলে যে তার ব্যবসায় সে এরকম এরকম করছে, তার কর্মীগুলো ঠিকভাবে কাজ করছে না। তার এবার পরে গতে বলে দেয় যে তার কোন ধরনের নীতি বা কোন তত্ত্বটা ফলো করা উচিত, বা সে কি করছে না। এটা ব্যবস্থাপনার প্রত্যেকটা চ্যাপ্টারের, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের মৌলিক ধারণা কিন্তু এই ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে আছেই। মৌলিক ধারণা তোমার রাখতেই হবে, প্রত্যেকটার বৈশিষ্ট্য এক্সাম্পল সবকিছু নিয়ে মৌলিক ধারণা রাখতে হবে, সেটা আসবেই। এবং এক্সট্রা যে এই যে দেখো, প্রেষণার তত্ত্বগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তত্ত্বগুলো না পড়ে যাবে কোথায়? তত্ত্ব পড়তেই হবে। এমসিকিউ এর জন্য তত্ত্বগুলো ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য কিভাবে ইম্পর্টেন্ট? এমসিকিউ তে ম্যাক্সিমামে আসে যে এই তত্ত্বটার প্রবক্তা কে, এরকম এমসিকিউ আসে। প্রতিবন্ধকতা থেকে এমন কিছুই আসে না। এক নজরে এই যে তত্ত্বগুলো, প্রত্যেকটা যে তত্ত্ব রয়েছে, এই তত্ত্বগুলো সৃজনশীলে চলে আসে অনেক বেশি। এমসিকিউ তেও ওই প্রবক্তাগুলো চলে আসে। যোগাযোগ তেমন কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, অন্য কোনো সৃজনশীলের সাথে কম্বাইন করে মাঝে মাঝে দিয়ে দেয়, মাঝে মাঝে দেয় না, এরকম একটা চ্যাপ্টার। একদমই মানে তোমার যে তুমি জানবে যেটা থেকে প্রত্যেক বছর আসবে এমন কোনো সৃজনশীল নেই, এমন কোনো চ্যাপ্টার নয় এটা। মৌলিক ধারণা রাখতে হবে। যোগাযোগের প্রকারভেদ, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম সমূহ, যে মেইল, মোবাইল ফোন, ফোন, এই যে এগুলোর কথাই বলা হয়েছে, ইলেকট্রনিক মাধ্যম। আমি যোগাযোগের যে প্রকারভেদ, ঊর্ধ্বমুখী হচ্ছে না নিম্নমুখী হচ্ছে নাকি সরাসরি হচ্ছে, এই প্রকারভেদগুলো আসে। অত বেশি ইম্পর্টেন্ট কিছু নয়, মাঝে মাঝে সৃজনশীলে একদম অন্য কোনো সৃজনশীলের সাথে কম্বাইন করে এটা দিয়ে দেয় আর কি। সমন্বয় সাধন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সমন্বয় সাধনের হচ্ছে দেখো, নীতিমালা একদমই ইম্পর্টেন্ট না, বলাই আছে। সমন্বয়ের গুরুত্বটা অনেক সময় ঘতে চলে আসে, যদি সৃজনশীল চলে আসে লাইক মিড লেভেলের ইম্পর্টেন্ট, খুব হাইফাই ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টার নয়। মৌলিক ধারণা প্রত্যেকটা চ্যাপ্টারেই জানতে হবে। কার্যকর সমন্বয়ের উপায় এবং অন্যান্য তেমন কোনো ইম্পর্টেন্ট নয়। মাঝে মাঝে সৃজনশীল চলে আসলে বা এমসিকিউ চলে আসলে, এমসিকিউ তো আসেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আসে। সেজন্য আমরা ম্যানেজমেন্টের কোনো চ্যাপ্টার হচ্ছে খুব বেশি বাদ দিতে পারি না এমসিকিউর জন্য। বা তুমি যদি আগের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে যাও, তখন তুমি ১-২ টাইমস চ্যাপ্টার বাদ দিতে পারো। আদারওয়াইজ তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো না দেখো, চ্যাপ্টার আমি বলব না বাদ দিতে, বাট বেশি ইম্পর্টেন্স হচ্ছে সেগুলোই দাও যেগুলো হচ্ছে আমরা জানি, যেগুলো থেকে কনফার্ম সিকিউ এবং এমসিকিউ আসে। আমি যেগুলো মাত্র বলছি সেগুলোর কথা বলছি। যাই হোক, নিয়ন্ত্রণ অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা থেকে হচ্ছে সৃজনশীল আসেই, খতেও আসে। যে সোয়াট অ্যানালাইসিস, ব্রেক ইভেন পয়েন্ট, এটা ম্যাথ আসে, আসলে এটা ম্যাথ চলে আসে, এটা খুব ইজি ম্যাথ, আমরা জানি এটাতে আয় ব্যয় সমান হয়। মৌলিক ধারণা এবং এই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, কৌশল, পদ্ধতি, বৈশিষ্ট্য এবং পদক্ষেপ, এগুলো সবগুলো হচ্ছে 90% ইম্পর্টেন্ট, মানে হচ্ছে এটা এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্যই ইম্পর্টেন্ট।
এটা যদি আসে মাঝে, মাঝে ম্যাথ দিয়ে দেয়। খুবই কম আসে। অনেক সময় এমসিকিউ তে এটা ম্যাথ দিয়ে দেয়। এই যে দেখো আমাদের বাজারে কিন্তু নতুন সেটগুলো পাওয়া যাচ্ছে। তো যারা হচ্ছে এই বইগুলো আমার ক্লাস করার পরে আরো মনে হচ্ছে যে না আপু ভালো পড়াচ্ছে বা বইগুলো ভালো। তাদেরকে আমি বলব বাজারে গিয়ে বইগুলো একবার ট্রাই করে দেখে আসো, কিনে আনো, পড়ো। আরো অন্যদের থেকে ভালো রেজাল্ট করার সুযোগ পাবে তোমরা। গোছানো একটি প্রস্তুতি পাবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি অ্যাকাউন্টিং এর ২ টা পেপার, ম্যানেজমেন্টের ২ টা পেপার সবকিছু একদম ইন ডিটেইলস এ ইম্পোর্টেন্ট কোনটা, ইম্পোর্টেন্ট নয় কোনটা সবকিছু নিয়ে আলোচনা করেছি। এইচএসসি তে এই ২ টা সাবজেক্ট নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমি অবশ্যই বলব অ্যাকাউন্টিং করতে গেলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে। আমি মাঝখানে অনেকগুলো ট্রিকস অ্যান্ড টিপস বলেছি ম্যানেজমেন্টেরও। সবগুলোই হচ্ছে সেইভাবে ফলো করার ট্রাই করো। এত অল্প সময়ে তো এত কিছু চেঞ্জ করা যায় না। বাট আমি বলব যে ফর বেটার এখন থেকে প্র্যাকটিস করো। আর কোনো প্রশ্ন থাকলে আপুকে এখনই জানিয়ে দাও। এই হচ্ছে আমাদের ক্লাসের শেষ ছিল এবং যারা ওয়ার্ল্ড কাপ খেলা দেখছো তারা তো ডেফিনিটলি রাত জেগে অনেকে খেলা দেখো। আমি পর্তুগালের জার্সি পরে আছি। আজকে পর্তুগালের খেলা আছে। আশা করি পড়াশোনা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও খুব ভালোভাবে তোমাদের চালিয়ে যেতে হবে। যেহেতু সামনে এইচএসসি তোমরা অন্য কোনো মানুষের মতো আপাতত সেই পরিস্থিতিতে নেই। তো নিজের প্রায়োরিটিটা বুঝে সেভাবে পড়াশোনা করে এগিয়ে যাও। কোনো প্রশ্ন থাকলে আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এইচএসসির জন্য অনেক, অনেক শুভকামনা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।